Thank you so much for saving our lives, my friend. নাম কি তোমার? You're welcome. আমার নাম রবিন হুড। Yes, and that marks the start of the Robin Hood Roundtable. সানডে সাসপেন্সে আমরা রবিন হুড করছি আমাদের চিলড্রেন্স ডে স্পেশাল 16th of November। এই গল্পটি আপনারা শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। And I am so thankful, so grateful to all the actors, the sound designers who have worked on this project. আমি এক এক করে আলাপ করিয়ে দিই, যদিও সবাইকেই আপনারা চেনেন। তো লেটস স্টার্ট উইথ হুড, রবিন হুড, বন্ড, জেমস বন্ডের মতো শ্রী গৌরব চক্রবর্তী। গৌরবদার পাশেই গিভিং গৌরবদা ভেরি টাফ কম্পিটিশন ইন দ্য লিটারাল সেন্স ইন দ্য স্টোরি। এটা প্রচন্ড, মানে তারা কিন্তু ধুরন্ধর প্রতিপক্ষ একে অপরের সেই স্টোরিতে। সেইভাবে যদি বলি, সুজয়দা ওয়ার্কিং উইথ আস ফর দ্য ফার্স্ট টাইম। সুজয়দা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দ্য রাউন্ড টেবল অ্যান্ড ফর বিং আ পার্ট অফ দ্য প্রজেক্ট। শতাব্দী গল্পটি লিখেছে, তো শতাব্দীর জন্য একটা হাততালি। এই গল্পটি পুরো ওরই লেখা, মানে বিভিন্ন এলিমেন্টস থেকেও একটু ধার করেছে, কিন্তু মৌলিক গল্পটি পুরো ওরই লেখা। অয়ন্তিকাকে আপনারা সবাই চেনেন। অয়ন্তিকা দি একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে এই গল্পে, এবং অনেক দিন পরে সানডে সাসপেন্সের জন্য আমরা অরিজিনাল গান করেছি। এইটা আমার খুব, দ্যাট ইজ ওয়াই হি ইজ হিয়ার। শুধু কি ইজ ওয়াই নবারুণদা ইজ হিয়ার। শুধু কি একটা গান? সেইটা আমরা একটু সাসপেন্স রাখছি। নবারুণ বোস, আর মিউজিক কম্পোজার ফর রবিন হুড। থ্যাংক ইউ সো মাচ নবারুণদা ফর বিং আ পার্ট অফ দ্য প্রজেক্ট। এবং কোরক সামন্ত, আমার ট্রাস্টেড কমরেড, অনেক গল্পেই আপনি অভিনয় করতে শুনেছেন। কোরক এই গল্পটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে। ঋতব্রত মুখোপাধ্যায় এই গল্পে কথকের ভূমিকায়, তিনি গল্প পাঠ করেছেন। এবং যাকে ছাড়া 16 বছর ধরে সানডে সাসপেন্স অসম্পূর্ণ, দ্য ওয়ান অ্যান্ড অনলি ম্যাজিশিয়ান রিচার্ড, যার সাউন্ড ডিজাইন ছাড়া 16 বছর ধরে সানডে সাসপেন্স ইনকমপ্লিট। ক্যামেরার পেছনে যারা আছেন তাদের কথা অফকোর্স বলতে হবে। প্রথমেই সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় যিনি, ইন্দ্রাণী চক্রবর্তী, যাকে ছাড়া রবিন হুড কেন কোনো গল্পই সম্ভব হয় না। এবং ক্যামেরার পেছনে রয়েছে শ্রেষ্ঠা, রয়েছে অনুশ্রী, রয়েছে অর্ণব, এবং বুনাফাইল ক্যাফে, বুনাফাইল রস্টেসকে একটা বিশেষ ধন্যবাদ, শেলিকে একটা বিশেষ ধন্যবাদ ফর অ্যারেঞ্জিং দিস প্লেস ফর আস। আমার মনে হচ্ছে লেটস স্টার্ট উইথ রিচি, কারণ রবিন হুডটা অ্যাকচুয়ালি রিচি ড্রিম প্রজেক্ট ছিল। ইট ওয়াজ হিজ মাস্টার প্ল্যান, যে অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে এরকম একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের কি করা যায়। সো রিচার্ডের প্ল্যান ছিল রবিন হুড। আমার খুব ইচ্ছে ছিল শোলেকে যদি অডিও ফরম্যাটে আনা যায়। সো হ্যাঁ, শোলে আমার খুব ইচ্ছে ছিল। এবার সেটা শোলে রমেশ সিপির কপিরাইট পাওয়া সম্ভব নয়, রবিন হুডের কপিরাইট পাওয়া কম্পারেটিভলি ইজিয়ার, কারণ এটা কপিরাইট ফ্রি। হ্যাঁ, হয়ে গেছে, প্লিজ স্টার্ট করি। আর কিছু স্যান্ডউইচ, রসগোল্লা, লেডিকে নি। One eternity later. After 1 million coffee break and 2000 sandwich break, we are back. তো রিচি, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে তোমার ব্রেন চাইল্ড ছিল রবিন হুড। সো তোমার কেন মনে হলো যে রবিন হুড, যেটা ভিজুয়ালি এত অ্যাপিলিং একটা ছবি, ইনফ্যাক্ট মাল্টিপল অ্যাডাপ্টেশনস হয়েছে অন স্ক্রিন, যেটা ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগে, তোমার কেন মনে হলো এটা অডিওতেও শুনতে ভালো লাগবে, বা why did you want to do it in the first place? I wanted something more challenging. ঠিক আছে, যেটা হয়েছে যে we've done Three Musketeers, we've done Count of Monte Cristo, কিন্তু কোনোটাতে আমি ছিলাম না। That is the reservation I wanted to pull off. He did not design the soundscape for me. I wasn't a part of it. ঠিক আছে, so I was thinking যে কি গল্প করা যায় যেখানে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রোম্যান্স সবকিছু রয়েছে। ভাবতে and বেশ অনেকদিন আগেই I was revisiting Robin Hood, কেভিন কস্টনারের ভার্সনটা। দেখতে বলে এটা তো করা উচিত, এটা ডেফিনেটলি করা উচিত। ইটস ভেরি ভেরি অডিও ফ্রেন্ডলি অলসো, হ্যাঁ, আর বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। দেন আই কল্ড ইউ। হ্যাঁ, তারপরে ইন্দ্রাণীকে বললাম যে এটা করলে কেমন হয়। ব্যাস, তারপরে জানা গেল যে কোনো রেফারেন্স পয়েন্ট নেই। ইনফ্যাক্ট এইখানে যেখানে কোনো রেফারেন্স পয়েন্ট নেই, আমার মনে হয় সেখানে শতাব্দীর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে তুমি যেভাবে গল্পটা লিখেছো সেইটা একটু জানতে চাইবো, মানে তোমার নিজস্ব রেফারেন্স পয়েন্ট কি ছিল। এবং এইটা বলে দিই যে রবিন হুডের গল্পটা, এটা মৌলিক কাহিনী হিসেবে লিখেছেন শতাব্দী, মানে তার কিছু নিজস্ব রেফারেন্স পয়েন্ট আছে, কিছু এলিমেন্টস রয়েছে, কিন্তু এটা মৌলিক কাহিনী শতাব্দীর নামেই সেটা স্বীকৃত হবে। তো সেইটা আমাদের একটু বলো।
হ্যাঁ, রেফারেন্স পয়েন্ট বলতে আমাকে যখন তো লেবেলটা হাতে নিয়ে বলো, আমার মনে হয় তো রবিনহুড যখন আমাকে লিখতে বললেন আইসি, তখন একটু ঘেটে ঘুটে যেটা বুঝলাম যে এখানে একই সঙ্গে যেটা লিমিটেশন সেটাই লিবার্টি। সেটা হচ্ছে সোর্সের অভাব ইন দ্য সেন্স প্রচুর ফোকলোর আছে, প্রচুর টেলস আছে রবিনহুডের, কিন্তু একটা কনডেন্স যে প্লট, যে একটা রবিনহুডের কাহিনী যেটা স্ট্রেট প্লট লাইন সবাই ফলো করছে, এরকম কিছু নেই। এবং স্ক্রিন অ্যাডাপ্টেশনও যা হয়েছে, যাই প্রোডাকশন হয়েছে রবিনহুডের, তারা কিন্তু মেজরলি প্রত্যেকেই নিজের গল্প দিয়েই করেছেন। কেভিন কস্টনারের গল্পটাও যেটা, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম, মানে ফোকলোরের কিছু রেফারেন্সেস আছে অবভিয়াসলি, কিন্তু ওটা ওদের নিজস্ব গল্প, নতুন ক্যারেক্টার্স আছে তাতে, সমস্ত কিছু। তো আমি তখন ভাবলাম যে আমি তাহলে ফোকলোরের রেফারেন্সগুলো নিয়ে, যে গল্পগুলো রবিনহুডের বিখ্যাত, ওই তীরন্দাজির গল্প বা যে ডুয়েলের গল্প যেগুলো রয়েছে ছোট ছোট, সেইগুলোর থেকে রেফারেন্স নিয়ে আমি নিজের একটা গল্প বানাই। কারণ এখানে একটা সুযোগ আছে, মানে লিবার্টি আছে যা খুশি করার তোমার। তো সেইভাবে আমি ভাবলাম, বাঁধলাম, একটু প্রাসঙ্গিক করার চেষ্টা করলাম আজকের সময়ের সঙ্গে, এই আর কি। সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, মানে জিনিসটা কোথাও আমার, আমি যখন মানে স্ক্রিপ্টটা পড়েওছি ফ্রম ডিরেক্টোরিয়াল পিওভি, আমার কোথাও কন্টেক্সচুয়ালাইজ করার ব্যাপারটা ফোর্স ফিট মনে হয়নি, বা আমার তুমি জোর করে করছো এটা মনে হয়নি। এবং তোমাকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের তো স্ক্রিপ্টটা পড়ে খুব ভালো লেগেছে বটেই। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় তিনি যখন স্ক্রিপ্টটি পড়ে আমাকে ফোন করে বললেন এই স্ক্রিপ্টটা কে লিখেছে, এত ভালো লেখা, এত ভালো বাংলা লেখা, তখন আমি অনেকটা আরো কনফিডেন্স পেয়েছিলাম যে উই আর অন দ্য রাইট ট্র্যাক উইথ দিস স্ক্রিপ্ট অ্যান্ড অল। সো সুজয়দা, থ্যাংক ইউ সো মাচ ফর এনকারেজিং, থ্যাংক ইউ সো মাচ। এবং এটা আমার মনে হয় একটা বিরাট কমপ্লিমেন্ট, মানে কামিং ফ্রম ইউ। হ্যাঁ, ইউ সেইং সামথিং। না, আমি সেম জিনিস টেকিং ফ্রম ইউ, মানে আমরা যখন স্ক্রিপ্ট টেবিল রিডটা করছিলাম, আমি আর অগ্নি করছিলাম, উই ফেল দ্য সেম ওয়ে, মানে ইউ নো দিস ইজ আ হিট। আমরা এরকম এই যে ফ্লোটা যেটা পাচ্ছিলাম, হ্যাঁ, ভেরি রেয়ারলি ইউ গেট দিস ফ্লো অ্যান্ড দ্য স্টোরি ওয়াজ আনফোল্ডিং like you expect it to, and it's amazing, the whole feel of adventure and everything. একদম। আমার এটাই বলছিল যে আমাকে বলা হয়েছিল যে একটা পট বয়লার লিখতে, তো পট বয়লারের মধ্যে আমি কিভাবে কতটা সেন্সিবল করতে পারি জিনিসটা, আবার সেই মানে কমার্শিয়ালি অ্যাপিলিং এলিমেন্টস গুলোও থাকবে, সেইটা মাথায় রেখে লেখার চেষ্টা করেছিলাম। সকলের ভালো লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা জানি না আপনাদের কেমন লাগবে, শ্রোতাদের কেমন লাগবে, কিন্তু আমরা কাজটা করতে পারি। অফকোর্স, প্লিজ প্লিজ। Since you said that we could ask questions, please. তোমার ছোটবেলার যে রবিনহুড আর তুমি যে রবিনহুড লিখছো, তার মধ্যে কোনো দ্বৈরথ ছিল, সেটা একটু জানতে চাইছি। দ্বৈরথ বলতে, ছোটবেলায় তো আমরা দেখার আনন্দে দেখতাম সেই মিউজিক, সেই সবুজ ড্রেস পরে টুপি পরে রবিনহুড তীরধনুক কাঁধে ঘুরছে, এইগুলো মেরিমেনরা সবাই মিলে খুব আনন্দ করে ডাকাতি করছে, এইগুলো দেখতাম। কিন্তু তখন তো অত বুঝতাম না যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে, কোন অভাবের জায়গা থেকে রবিনহুডের মিথটার উৎপত্তি হয়েছিল। মোটামুটি জানতাম যে হ্যাঁ, ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদেরকে দিয়ে দেওয়া, কিন্তু তার নিটিগ্রিটিগুলো অত বুঝতাম না। বা যত বড় হয়েছি, আশেপাশে নানা রকম জিনিস দেখতে পাই, বা স্বাভাবিক, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট অর অ্যাজ এ রাইটার, when you create something, সেইগুলোর এফেক্ট করতে বাধ্য কাজের মধ্যে। তো সেই ছোটবেলার ইনোসেন্সটার সঙ্গে এইগুলোকে, এই অবজারভেশনগুলোকে, বড়বেলার অবজারভেশনগুলোকে মেলানোর চেষ্টা করেছি, এটাই। বিউটিফুল। যখনই মানে স্ক্রিপ্টটা আমরা পড়লাম, আমি আর রিচি, আই থিঙ্ক দ্য ফার্স্ট কাস্টিং উই লকড ইজ দিস ম্যান। ইনফ্যাক্ট আমাদের রবিনহুডটা যখন মানে খুব প্রিপারেশন স্টেজে, যখন স্ক্রিপ্টটা লেখা হয়নি, আলোচনা চলছে, তখনই তোমাকে একটা ব্যোমকেশের গল্পের রেকর্ডিং করতে আমি বলেছিলাম যে রবিনহুড আমার করার খুব ইচ্ছে, আমার আর রিচার্ডের করার খুব ইচ্ছে, তো সেখানে ইউ উইল প্লে রবিনহুড। তো সুজয় যেটা এত সুন্দর জিজ্ঞেস করলো প্রশ্নটা, তো সেই রেফারেন্স টেনেই বলি যে তোমার ছোটবেলার সিনেমায় দেখা রবিনহুড, সেটাকে অডিওয়ে করা, তো সেটা কি আর ট্রিপ ডাউন মেমোরি লেন? একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে গরিব বড় লোকদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের দেওয়া, এটা কিন্তু আসলে কলোনিয়াল পলিটিক্স নয়। সেটা আমাকে খুব ইন্টারেস্ট করেছে। এবং এই স্ক্রিপ্টটা পড়তে গিয়ে আমি যে চরিত্রটা করেছি তার থেকেও আমার ইন্টারেস্টিং লেগেছে যে টেক্সটটাকে কিভাবে লিখেছে, এবং কোথাও একটা শতাব্দীর নিজস্ব বিনির্মাণ আছে, শুধু নির্মাণ নয়। বিনির্মাণ কথাটা বললাম তার একটাই কারণ, আমাদের ছোটবেলার রবিনহুড এই রবিনহুড নয়। মানে আমার বক্তব্য হচ্ছে যে আমার যে কারণে চরিত্রটা করতে ভালো লেগেছে, শুধু স্ক্রিপ্টটা পড়ে ভালো লেগেছে, চরিত্রটা করতেও ভালো লেগেছে, যে ইটস নট কমপ্লিটলি গ্রে। ছোটবেলার রবিনহুড আর এই রবিনহুডের মধ্যে কিন্তু
আকাশ পাতাল তফাৎ, except for the fact that he's a beautiful child man who's playing Robin Hood and ওকে ভীষণ ভীষণ স্নেহ করি এবং আমার ভীষণ ভালো লাগছিল যে Nicky Robin Hood is very handsome. Charming and Nicky is very charming. So এটা ভালো লেগেছে আমার, মানে আমার মানে কাস্টিংটাই খুব ইন্টারেস্টিং লেগেছে। And I must also thank Radio Mirchi for one thing, যে চিলড্রেন্স ডের দিন, শিশু দিবসের দিন এটা যে সম্প্রচারিত হবে একটা রেডিও নাটক ফরম্যাটে, এগুলো তো পুরো হয় টয় নয় আজকাল, মানে বাচ্চারা তো আর বাচ্চা নেই, তো তাদের কাছে যদি কোনোভাবে শৈশবটার ফিরিয়ে দেওয়া যায়, এইটা শোনার পর যদি কেউ একটু রবিন হুডটা পড়ে, এবং এইটা তো একটা ব্যাপার বটেই, সুজয়দা যেটা বললো যে একটা গুরু দায়িত্বের ব্যাপার তো বটেই, কিন্তু গৌরবদাকে মূলত যেটা জিজ্ঞেস করব, তুমি এত ধরনের কমার্শিয়াল হিরোর চরিত্র করেছো শুধুমাত্র সানডে সাসপেন্সের নিরিখেই বলছি, অ্যান্ড দোজ হ্যাভ বিন আইকনিক, সো হাউ ডিড ইউ ডিফারেন্সিয়েট রবিন হুড ফ্রম সে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো or Man in the Iron Mask or Three Musketeers? সেটা অ্যাকচুয়ালি ফোনটা একবার দেখালে বুঝতে পারবে। সেটা হচ্ছে আমি প্রতিটা কাজ করার সময় আই মেক আ ফিউ নোটস, অ্যান্ড ফর রবিন হুড এজ ওয়েল আই মেড দিস নোটস, যার মধ্যে প্রথম বিষয়টা ছিল যে এর বয়স অনেক কম, এর 20s পরিষ্কার লেখা আছে 20s, তো হি স্টার্টস অফ ইন হিজ 20s, তারপরে হি গেটস টু হিজ 30s, কিন্তু বাড়ে না। তো ওইটা একটা রেফারেন্স পয়েন্ট ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমি সানডে সাসপেন্সে যে কটা চরিত্র এখনো পর্যন্ত করেছি তারা সবাই ভীষণ গুরুগম্ভীর, সেই জায়গায় রবিন কিন্তু অন্তত ইনিশিয়ালি হি স্লাইটলি ফ্রিভোলাস, স্লাইটলি মানে ও মজা করে, ওর মধ্যে একটা চাইল্ড লাইক ইনোসেন্স আছে, দুষ্টুমি আছে, একটা উইট আছে, একটা কানিং আছে। তো এই জিনিসটা আমার মনে হয় ওটা অটোমেটিক্যালি ডিফারেন্সিয়েট করতে হেল্প করেছে। এবং তাছাড়া যে পয়েন্টগুলো, দুটো নোটস একটু পড়ে শোনাবে আমাদের? এগুলো হ্যাঁ, যেগুলো লিখেছো অফকোর্স এইটার জন্যই রাউন্ড টেবিল রিলস ছেড়ে, থ্যাঙ্ক গড, getting to know an actor. And also, and I agree with সুজয়দা যে শুধু এই কাজটা না, সানডে সাসপেন্স এত দিন ধরে একটা বিরাট জিনিস করছে আমার মনে হয়, সেটা হচ্ছে যে একটা পুরো জেনারেশনকে অনেক গল্পে ইন্ট্রোডিউস করছে, যারা হয়তো বই পড়তে অতটা এনজয় করে না, তারা কিন্তু গল্প শুনে সেই ওই বই পড়ার আনন্দটা ফিল করছে। মানে রবিন হুডের আমার ইন্ট্রোডাকশন কিন্তু ওই অ্যাব্রিজড ভার্সন, ছোটবেলায় পাওয়া যেত ওই ছোট সাইজের বই হতো, তাতে হ্যাঁ ওরকম কি মুভি বুকস নাকি, রাইট, তাতে প্রথম ট্রেজার আইল্যান্ড হোক, মবি ডিক হোক, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো হোক, এই রবিন হুড হোক, সব কিছু ওখান থেকে। এবং 91-এ বোধহয় রিলিজ করে কেভিন কস্টনারের ছবিটা, এবং আমি তখন আমার খুব ইমপ্রেশনেবল ইয়ার্স আমার তখন আমি ওটা দেখি, এবং দেখে তো মানে ভীষণ এনজয় করেছিলাম, এবং দ্যাট ওয়াজ মাই ভিজুয়াল ইন্ট্রোডাকশন টু রবিন হুড। এবং হ্যাঁ, সো ওইখান থেকে এসে টু গেট দি অপরচুনিটি টু প্লে রবিন হুড, এইটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আবারও বলছি যে যারা আমাদের থেকে বয়সে ছোট, তাদের কাছে যদি এটা একটা স্টেপিং স্টোন হয় টু ইন্ট্রোডিউস দেম টু দেশি বিদেশি লিটারেচার, এইটা সবচেয়ে বড় পাওয়া হবে আমার মনে হয়। এবং একটা আমাদের ব্যাক স্টোরি আছে, আমি সবার কাছেই যাবো, গৌরবদার সঙ্গে যেহেতু আলোচনা হচ্ছে, আমাদের রেকর্ডিং এর একটা ব্যাক স্টোরি রয়েছে। এবারে রবিন হুডে গৌরব চক্রবর্তী ফাইনালি একটি শনিবার সময় দিলেন। আমরা যতটা সময় ভেবেছিলাম তার অনেক আগেই রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে, বিকজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজেস ওয়ার্কিং উইথ হিম। গৌরব দ্য কামস ফুলি প্রিপ, মানে দাঁড়ি কমা, এখানে পজ নেবো, এখানে নিঃশ্বাস নেবো, মার্ক করে আসে স্ক্রিপ্টে। সো অনেক আগে কাজ হয়ে গেছে। তো আমাদের রেকর্ডিংটা তো পেছলো কেন? হোয়াট ইজ দ্য ব্যাক স্টোরি অফ দ্যাট, এটা একটু বলো। ব্যাক স্টোরিটা কিছুই না, আমি একটা শ্যুট করতে পাহাড়ে গেছিলাম, এবং সেখানে গিয়ে একটা বিপর্যয় ঘটে, এবং তার জন্য আমরা ওখানে আটকে যাই। ধস নেমে আমরা ওখানে বেশ কয়েকদিন আটকে ছিলাম, এবং আমার কন্টিনিউসলি অগ্নির সঙ্গে কথা হচ্ছে। ইনিশিয়ালি তো কথাই হচ্ছে না, কারণ নেটওয়ার্ক নেই, যোগাযোগ করতে পারছি না। তারপরে কথা হলো, এই করে ব্যাপারটা পিছোতে ফাইনালি আমি যতদিনে রেকর্ড করেছি ততদিনে বোধহয় সবার কাজ হয়ে গেছে, আমি লাস্ট রেকর্ডিং করেছি। তো সেইটা আমার, এবং গৌরবটা যখন শুটিং করছে পাহাড়ে, তখন আমার মনে হয় ক্যারেক্টার স্কেচটা আমরা দুজনে মিলে তৈরি করছিলাম। হ্যাঁ, তুমি তো স্ক্রিপ্ট অলরেডি পাঠিয়ে দিয়েছো, সেটা আমি সুযোগ পেলে পড়াশোনা করছি এবং এই নোটগুলো তৈরি করছি, এবং আমরা কন্টিনিউয়াস ডিসকাশন চলছে আর কি। তখন কিভাবে জিনিসটা, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং।
সো রবিনহুডের ক্ষেত্রে যে নোটগুলো আমি করেছিলাম সেটা হচ্ছে প্রথমে ভয়েস টোনের ক্ষেত্রে আমার মনে হয়েছিল there should be a balance of authority as a leader of the merry men and empathy for the oppressed and the wit that ভীষণ he's a very clever guy, এইটা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে পারফরমেন্সের সময় এটা খেয়াল রাখতে হবে যে যে শ্রোতা যে শুনছে সে তো শুধু আমার কথা শুনছে না, তার সঙ্গে সঙ্গে দের ইজ দ্য হোল অ্যাম্বিয়েন্স দ্যাট ইজ বিং ক্রিয়েটেড। সো তার ফরেস্ট অ্যাম্বিয়েন্স রয়েছে, তীর এসে লাগার আওয়াজ রয়েছে, ঘোড়ার আওয়াজ, পায়ের শব্দ, একটা জঙ্গলে সবাই বসে একটা ক্যাম্প ফায়ার জ্বলছে হয়তো। তো এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করা ইন্টু দ্য স্পিকিং, ইন্টু টেকিং দ্যাট স্পেস, মানে ওই স্পেসগুলো নিয়ে করা, এইটা আরেকটা ছিল। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছিল সেটা হচ্ছে যে রবিনহুড কিন্তু এই মেরিম্যানদের মানে লিডার বললেও ওরা কিন্তু ওর সাবঅর্ডিনেট নয়, হ্যাঁ এরা বন্ধু। তো ওই ভোকাল ডায়নামিক্সের মধ্যে ওই ব্রাদারহুডটা বেরোনোটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং তার সঙ্গে সঙ্গে ওই ইমোশন যেটা ক্যারি করার কথা, মানে যখন সে ফ্রিভোলাস, তখন সে ফ্রিভোলাস, কিন্তু তার জীবনে যখন একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে তারপরে তার মধ্যে যে একটা ইমোশনাল আপহিভেল যেটা চলছে, একটা প্রেম আসছে জীবনে, তো বিভিন্ন সময় ওই ইমোশনগুলো যাতে আমি একটু খেয়াল রাখতে পারি। তো দিস আর দ্য নোটস, সর্ট অফ সাম অফ দ্য নোটস দ্যাট আই হ্যাভ প্রিপেয়ার্ড। Beautiful. On that note, pun intended, on that note, আমি ঋতব্রতর কাছে যাব। যখন রবিনহুড, আমি আর রিচি যখন প্রথমে আলোচনা করছিলাম যে কাস্টিং কি হবে, আমরা সমস্ত কাস্টিং করে আমরা নিজেদের মনের খুশিতে কাস্টিং করেছি। অ্যাবট অফ র্যামসে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় করে আমি রিচিকে বলছি কল সুজয় দা ওয়ান্স অ্যান্ড আস্ক হিম ইফ হি উইল ডু দ্য রোল ফর আস। রিচি আমাকে বলছে করবে, আমি বলছি তো, রিচি বলছে করলে বলো না, একবার বলো না, করলে খুব ভালো হয়। তো আমি বলছি আমি ফোন করবো, আমি জানি না রাজি হবে কিনা, ফোন করবো, স্ক্রিপ্টটা পাঠাই দেখি। আমার মনে হয় একটা জিনিসই রিচি আমরা কাস্টিং করিনি, সেটা হচ্ছে কথক কে হবে, ন্যারেটর কে হবে। উই ওয়ার সার্চিং ফর দ্যাট ভয়েস। আমি আর রিচি ওইটা নিয়ে খুব আলোচনা করছিলাম যে গল্পটা এবং আমাদের এত ভালো একজন এই রাউন্ড টেবিলে উপস্থিত নন তার কথা বলি, বিশ্বনাথ বসু। তিনি একটি ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, ফ্রায়ার টাক। তো তিনি সিরিয়ালে শুটিং করছেন এবং হি হ্যাজ এক্সটেন্ডেড হিজ বেস্ট উইশেস এবং বলছেন ভাইটু আজকে আমার একটু সিরিয়ালে শুটিং আছে সকাল থেকে, ভাইটু আমি খুব চাপ আছে, ভাইটু আমার খুব চাপ, ফাটিয়ে দিবি, আমি জানি ভাইটু তোর ফাটিয়ে দিবি, কোনো ব্যাপার না। তো বিশ্বনাথ দাটা বলেছি, কিন্তু আমি বলছি যে এত ভালো অভিনেতা, গৌরব দা, সুজয় দা, বিশ্বনাথ দা, কৌরব, এত ভালো একটা অংশুমান দা, সুরঙ্গনা, অয়ন্তিকা দি, এভরিবডি, তার মধ্যে আমার এক্স্যাক্টলি আমি সেই ব্যালেন্সটা ভাবছি। আই এগ্রি। এত ভালো অ্যাক্টর, প্রিপেয়ার্ড অ্যাক্টর। এবং ঋতর ক্ষেত্রে একে তো শান্তিলাল মুখোপাধ্যায়, দ্বিতীয়ত ঋতব্রত শিক্ষাগুরু, নাট্যগুরু চন্দন সেন। মানে ঋতর শিক্ষাটা একটা অন্য জায়গায়, অ্যাবসলিউটলি। সো ফাইনালি আমরা খুঁজতে তো আমার রিচির মধ্যে এটাই একটা মেন ডিসএগ্রিমেন্টের জায়গা ছিল। we had a to and fro for a very long time. আমি এবং রিচিকে আমি বলছিলাম যে আমার একটু ইয়াং ভয়েস চাই একজন ন্যারেটর হিসেবে, কারণ গল্পটাতে আমি ইয়াং ফ্লেভারটা রাখতে চাই। তো দেন মানে আমরা ব্যাক এন্ড ফোর্থ করে ফাইনালি, এবং ঋতব্রতর সঙ্গে রেকর্ডিং, সেটা ঋতব্রত একটা আলাদা ব্যাক স্টোরি বলবে, কিন্তু ঋতব্রতকে আমি রিচার্ডের ব্রিফটাই দিয়েছিলাম। রিচার্ড যেটা আমাকে বলেছিল দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ ব্রিফ। রিচি বলেছিল যে ঋতকে বললো টোনটা খুব মজার না রাখতে, আবার যেন ও একটা বেসিক গ্র্যাভিটি মেনটেন করে। খুব সহজ ব্রিফ, এটা বুঝতেই পারছেন, রিচ কামিং ফ্রম রিচার্ড, মানে একটা ব্যালেন্স মেনটেন করতে বলে ভীষণ সহজ ব্রিফ, এটা যে কেউ করতে পারে, ভেরি ইজি ব্রিফ ফর আ ডাইরেক্টর। সো ঋতব্রতকে আমি জিজ্ঞেস করতে চাই অ্যাবাউট হিজ প্রসেস। অ্যান্ড তুমি প্রচুর অভিনয় করছো, এবং একটা চরিত্রে অভিনয় করা এবং গল্প কথকের ভূমিকায় পুরো গল্পটা বলা, এটা কতটা চ্যালেঞ্জিং, তোমার প্রসেস, তোমার প্রিপারেশন তো জানতে। অলসো বিকজ ইটস আ চিলড্রেনস ডে স্পেশাল, বাচ্চাদের সঙ্গে কথা বলা সেই অর্থে তোর কাজ, গল্পটা ন্যারেটর তুই, তো সেটার ক্ষেত্রে হাউ ডিড ইউ ক্রিয়েট দ্যাট ফাইন লাইন, কি ছিল? আচ্ছা, সবার আগে বলি যে আমি যখন এখানে এলাম আমার খুব খিদে পেয়েছিল, পাস্তা বলেছিলাম, তো এটা অর্ধেক খাওয়া হলো কারণ এত প্রশংসা শুনলাম, পেটটা ভরে গেছে। এটা আমি বাকিটা খেতে পারবো না, কাউকে এটা শেয়ার করতে হবে। থ্যাংক ইউ সবার এত ভালো কমপ্লিমেন্টের জন্য। প্রথম যেটা হচ্ছে যে
আমার কাছে যেটা সবচেয়ে সারপ্রাইজিং লেগেছিল যখন অগ্নিদা তুমি বলেছিলে যে অবভিয়াস কাস্টিং হতো ইয়াং কাউকে দিয়ে রবিনহুড করানো এবং ওল্ডার কাউকে দিয়ে ন্যারেটর করানো, সেইটা যে হলো না, সেই জন্যই বোধহয় সানডে সাসপেন্স, সেই জন্যই বোধহয় মির্চি বাংলা। এটা আমি যখন প্রথম এবিসি মার্ডার্স যখন করলাম আমরা, এই হারকিউল পোয়ারো যখন হলো, তখনও আমি বলছিলাম যে খুব অবভিয়াস কিছু জিনিস অমিট করা হয় বলেই বোধহয় সানডে সাসপেন্স স্ট্যান্ডস আউট এভরি সিঙ্গল টাইম আর কি। সুজয়দা যেটা বললো, হাততালির জন্য চলে গেলে মুশকিল, বেরিয়ে আসতে হবে। এইটা প্রতিবার হয় বলেই মানে এখানে নবিও যেহেতু উপস্থিত আছে, আমরা যখন প্রথম টেলিদা করি ঝাউ বাংলা রহস্য, তখন মানে এখানে আমরা অনেকেই ওই সেম টিমের লোকজন রয়েছি, যেহেতু আমি যখন হাফুল করলাম তখন again we did something different, যে সবাই একসাথে একবার রেকর্ড করে দেখি। এই যে বারবার এক্সপেরিমেন্ট করা সবকিছুকে নিয়ে, ন্যারেটর নিয়ে, চরিত্র নিয়ে, ইভেন ল্যাঙ্গুয়েজকে নিয়ে, ও যেভাবে এটাকে একটা মৌলিক গল্পের আকারে দাঁড় করিয়েছে, সেইটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তখন আমি ভাবলাম যে মানে এত প্রচলিত একটা কিছু, যেটা হয়তো, যেটা তোমরাও যেটা বলছিলে যে হয়তো সবাই এক্স্যাক্ট কোনোটা পড়েনি, হয়তো তারা অ্যাব্রিজ ভার্সন পড়েছে, তারা পকেট বই পড়েছে, কখনো কেভিন কস্টনারের ছবি দেখেছে, কখনো অ্যানিমেশন দেখেছে, বা সবচেয়ে ডিফিকাল্ট যেটা, সেটা হচ্ছে রবিনহুডের কোলোকিয়াল প্যারালাল কালচারে এতগুলো রেফারেন্স আছে। মানে ধরো সবচেয়ে ইজি রেফারেন্স হচ্ছে যে কোনো জনগণের মাসিহা, সেটা এমএলএ ফাটাকেষ্ট হোক, সেটা অনিল কাপুর নায়ক হোক, তারা প্রত্যেকে সামহাও লোকের জন্য রবিনহুড। এবং ইভেন আমি বলছি তিসমার খান বলে যে ছবিটি হয়, সেখানে বলা হয় ও রিভার্স রবিনহুড, কারণ বড় লোকের থেকে টাকা নেয় কিন্তু গরিবকে দেয় না। এই অদ্ভুত অদ্ভুত রেফারেন্স গুলো মানুষের মাথায় রবিনহুডকে একরকম সাজিয়ে দিয়েছে আর কি। অনেকগুলো ছবি আছে এরকম, যেটা বলা যেতে পারে এটা কমন একটা এটা হয়ে গেছে। তো সেইটার একটা অরিজিনালিটির জায়গাতে যাওয়া, সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং আমার যেটা তুমি শুরু থেকেই বলেছিলে যে ইউ ওয়ান্ট রিচি টু বি ইন দ্য রেকর্ডিং, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। বিকজ আমি যতবারই রেকর্ড করেছি, কখনো রিচি ওই একবার ওই ঝাউ বাংলার সময় তুমি ছিলে, বাট আদারওয়াইজ আমার খুব মানে আমারও মনে হয়েছে খুব এসেনশিয়াল, যেহেতু রিচি থাকলে তাহলে যেটা সুবিধা হয় যে একসাথে তিনজনে মিলে একটা কিছু ফিগার আউট আমরা করে নেবো। কারণ যেটা সুজয়দা বললে, মানে থ্যাংক ইউ ফর সেইং দ্যাট, বা অগ্নিদা তুমিও বলে যে আমি নাকি খুব প্রিপেয়ার্ড অ্যাক্টর, বাট মানে অন দ্য কন্ট্রারি আমি খুবই কম প্রিপেয়ার করে আসি। কারণ আমি অনেক সময় দেখেছি যে প্রিপারেশনের মানে শুদ্ধ বাংলায় বলতে গেলে মা বোন হয়ে যায় অনেক সময় প্রিপারেশনের। মানে তার কারণ হচ্ছে আমরা যে ধরনের স্ট্রাকচারে অনেক সময় কাজ করি, যে আমি একটা জিনিস প্রিপেয়ার করে গেলাম, সেটা হলো না আর কি। তো কিন্তু তুমি যেটা বলেছিলে যে একটু ম্যাচিওরড একটা গলা ন্যারেটর হিসেবে, সেইটা আমি চেষ্টা করেছি যতটা রাখা যায়। আমি আসলে বিশ্বাস করুন, সানডে সাসপেন্সের দর্শকদেরকে আমি ভীষণ জমের মতো ভয় পাই, কারণ কারুর আমার ন্যারেশন ভাল লাগে না, কারুর মানে ইউনানিমাসলি বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টে আসে ঋতব্রতকে বাদ দিন। আমি রিসেন্টলি একটা জায়গায় কমেন্টও করে এসেছি, কারণ আমার কি মনে হয় বলতো, এই 10টা খারাপের মধ্যে, এই 10টা ভালোর মধ্যে একটা খারাপ থাকে না, চোখটা ওখানেই যায়। সেই কারণে মনে হয় যে সবাই বলছে না কিন্তু খারাপ লাগে। And also খুব generously দেখতে গেলে neutrally, not in the context of trolling. And if there are people who dislike you for something, dislike is a very strong word. And but don't like my narration. They don't like my narration, সেটা হতেই পারে না। সেটা ওই জন্য আমি খুব ভয় থাকি। আমি প্রতিবার ন্যারেশন, মানে এটা অগ্নিদা ক্যান ভাউচ ফর মি, যে যতবার মানে আমাদের ফেলুদাও যখন হয়েছে বা অন্যান্য কাহিনীও যখন হয়েছে, আমি প্রতিবার ন্যারেশনের শেষে অগ্নিদাকে বাড়ি গিয়ে আবার মেসেজ করে বলি, যদি কোনো কারেকশন বেরোয় আমাকে বলো, আমি কিন্তু খুব ভয়ে ভয়ে রইলাম, এই ন্যারেশনটা ঠিক হলো না, নিজে শুনে কি বলে সেটা জানি। আমরা সাসপেন্স একটা মিডিয়াম যেখানে আমরা ইজিলি চক্রবর্তীকে ফেলুদা বলে চালাতে পারি, ঋতব্রত তোপসে করে, সেইটা একটা মেজর অ্যাডভান্টেজ। না, এবং মানে আমি বারবার করে জিজ্ঞেস করি, অগ্নিদাকে জিজ্ঞেস করছি ন্যারেশন ঠিক হলো কিনা, রিচি শুনে কি জানলো সেটা জানিও। কিন্তু এইবার যেটা সুবিধা হয়েছে, বিকজ বোথ অফ ইউ ওয়ার দেয়ার, এক হচ্ছে যে আমরা খুব ধরে যেটা রিচি এক্ষুনি বললো, যে আমরা খুব ধরে করেছি ন্যারেশনটা, অনেকটা সময় নেই, ঘন্টা 4-4.5 ধরে আমরা করেছি। আরেকটা যেটা হচ্ছে কার্টেসি অফ যে লোকটাকে আমরা, মানে যে জন্য আমি কালো চশমাটা এখানে ঝুলিয়ে রেখেছি, যে লোকটাকে ছাড়া বাঙালি জীবন এগোতে পারে না, তিনি মেরিয়ান বা মেরিয়ান এক ধরনের উচ্চারণ করেছে।
এবং সেটা আমাদের কানে বসে গেছে। এবার এইখানে মানে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো অভিনেত্রী একজন, তিনি ম্যারিয়ান চরিত্রে অভিনয় করেছেন। এভরি টাইম আমি এই উচ্চারণটা আমার আফসোস কথা হচ্ছে এটা খুব ইন্টেন্স পার্টও পড়ছে ধরো, ঠিক আছে, পড়তে পড়তে একটা উচ্চারণও ফ্লপ হয়ে এবার বেরিয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে এটা আবার পড়াও মানে খুব ইন্টেন্সলি পড়ছে। রিচি পাশ থেকে এইটাই ব্যাপার। আমার মাথায় ওই কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, কিছুতেই আর আমি রবিন হুডের কনটেক্সট ওটা আমি এখনো জানি না উচ্চারণটা কি। তো ম্যারিয়ান সেই মানে সেই উচ্চারণটাকে নিয়ে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বাট আদারওয়াইজ যেটা সুবিধা হয়েছে যে বিকজ আই নিউ যে অনসম্বল কাস্ট এত ভালো এবং রাইটার উপস্থিত ছিলেন আমাদের সেদিনকের ইয়েতে, আমি অনেকগুলো প্লিজ করবে অন ক্যামেরা বলেছেন ইউ উইল নাইট ফর সানডে সাসপেন্স এবং মানে সেটা আমার কাছে খুব হেল্পফুল ছিল যে অগ্নিদা, রিচি এবং শতাব্দীরা তিনজনেই ছিল, যেহেতু আমার অনেকগুলো পার্সপেক্টিভ আমি জানতে পেরেছি। বা আমি মানে এখনো ভয় আছে ন্যারেশনটা নিয়ে, বেরোলেই আমি গালাগালি খাবো আমি এটা জানি, কিন্তু তাও আমার খুব আনন্দ লেগেছে। যেটা তুমি যেটা বললে যে বাচ্চাদের জন্য, আমার মনে হয় যে ওভারঅল মানে এখানে নবী রয়েছে, মানে আমি একটু জাস্ট নবী আছে বলে আমি একটু বলে দিচ্ছি যে আমি অত্যন্ত বড় ফ্যান নবীর। মানে এটা আমি নবীর একদম, এবং মানে নবীর যখনই যা কাজ করে আমি বহুবার আমি গিয়ে বলি, এবং নবীও টেনিদার সময় রেকর্ডিংয়েও তুমি ছিল, এবং এইবারও আপনারা ইউর ইন ফর আ সারপ্রাইজ। ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর আস, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করবো বলে আমি পুরো রেকর্ডিংটাতে ছিলাম। ওই কাজটাতে একসঙ্গে রেকর্ড করা হয়েছিল, মানে সবাই এভরিওয়ান ওয়াজ দেয়ার এবং একটা গোতে পুরোটা নাটকের মতো করে, এবং এক্সপেরিয়েন্স ছিল। পরে এডিট করতে গিয়ে পেটে গেছে, এইটা পরে এডিট করতে গিয়ে মুশকিল হয়েছে। তো হ্যাঁ মানে নবী ছিল বলে, নবাডুন্দা ছিল বলে, মানে এইবারও মানে অল দি অডিয়েন্সেস আর ইন ফর আ সারপ্রাইজ। তো মানে ওভারঅলটা আমি যেহেতু জানতাম যে এত অনসম্বল, এত সুন্দর একটা কাস্টিং, লেখাটা এত ভালো, আমি জানতাম যে ন্যারেটরের কাজটা হচ্ছে জাস্ট মুড টু মুড শিফটটা করিয়ে দেওয়া। সেটা সত্যি কথা বলতে এই গল্পে আই ওয়াজ ফ্রি ফ্লোয়িং, মানে আমি এতটা ভেবে করিনি। এবং না আমি সত্যি আমি জাস্ট গা ভাসিয়ে দিয়েছি, এবার যেরকম হয়েছে আর মানে রিচার্ড রেকর্ডিং এ থাকা একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সো ধরো ঋতব্রত পড়ছে, তুমি ধরো ন্যারেশনের একটা সেকশন পড়ো, আমি রিচার্ডের এক্সপ্রেশনটা দেখাচ্ছি। এই পেজ 5 এর ফার্স্ট সেকশনটা পড়ো, এটা হচ্ছে রিচার্ড রেকর্ডিং। সন 1182, ইংল্যান্ডের ঠিক মাঝামাঝি একটু পূর্ব দিক ঘেঁষে অবস্থিত বিশাল শারউড ফরেস্ট। কেউ বলে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি জানি নাকি, আমি ঘুরে পড়ছি। এটা হচ্ছে অগ্নি যে স্ক্রিপ্ট মেলাচ্ছে। এই জঙ্গলে নাকি ভূত আছে। ম্যারিয়ান এই ধরে রাখে গেছি। ম্যারিয়ানের যদিও আজকের ঝকঝকে দিন। হ্যাঁ এবার অগ্নি ইন্টারাপ্ট করতে বলছি, এই জায়গাটা রিচি কোন জায়গাটা আরেকবার করবে শুরু থেকে। আমি মানে আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, আমি একটু চাই আটকে আমাকে ইউ অ্যাপ্রিশিয়েট ইট বিকজ তুই স্টার মানুষ। আমরা যারা আমি শুধু তো থামাই করছি, রিচার্ড ইজ देयर ইন দ্য স্টুডিও, আমি একেতেই ওভার ক্রিটিক্যাল, তার মধ্যে রিচার্ড বসে রয়েছে, কি খেয়ে এসছো আজকে, চলে যাও, কিছু পারছো না, হবে না, কি ছন্দাম করবে। Richard in recording is like Mukunda Lahiri of Nayok. So I think that is the one reference I have. বেরবের করছো কেন? আমি অ্যালানের একটা জায়গা পড়ছি, আমি জানি না খাপটিনের কম স্টুডিও ঢুকেছি। আমি পড়ছি একটা জায়গা, রিহার্সাল করছি, টেকও দিই না, বলছি আমার কথা না, বেরবের করছো কেন? আমি দিকে রিচি নাকি ঠিক করে পড়ো। আমার এখন মনে আছে একটা ভয়েস ওভার আমি করেছিলাম, তো ভয়েস ওভারটা পুরোটা হয়ে গেছে, 20 সেকেন্ডের একটা ভয়েস ওভার রিচি রেকর্ড করছে।
করলাম, রিজি করলাম, হয়েছে। নাও সে ইট লাইক ইউ মিন ইট। These are very old stories. এগুলো অনেক না, বাট I think that's only fair. খুবই খুবই ভালো। আচ্ছা, আমি আরেকটা কথা জাস্ট বলতে চাই যে যেহেতু থ্রি মাস্কেটিয়ার্সের কথা উঠলো, যে মানে আমি গৌরবদাকে নিকিদা বলে ডাকি, নিকিদা আর আমার সানডে সাসপেন্সে বোধহয় প্রথম কাজ ওয়াজ থ্রি মাস্কেটিয়ার্স। তারপরে অবশ্যই অন্যান্য কাজ হয়েছে, আমাদের রুদ্রপ্রয়াগে মানুষ খেকো হয়েছে, আদিম রিপু হয়েছে, বা ব্যোমকেশের অন্যান্য গল্প আদিম রিপু হয়েছে, এইটা হলো আরেকটাও বোধহয় ব্যোমকেশ হয়েছে, বেনি সংহার হয়েছে। সো আমার যেরকম মানে রবিনহুড নিকিদা করছে এটা শুনে আমার প্রচন্ড আনন্দ হয়েছে, আর মানে নিকিদার সাথে কাজ করতে পারছি মানে আমার খুব আনন্দ। এটা কিন্তু ভাইসি ভার্সা, মানে ঋতব্রত ন্যারেশন করছে শুনে আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। এটা আমার মনে হয় একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় হবে এটা। থ্যাংক ইউ। এটা আমরা সবাইকে এত অ্যাপ্রিশিয়েট করছে, কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস বলে দেওয়া উচিত আমার, বলেও দিই, এটা কিন্তু চিলড্রেন্স ডে স্পেশাল বলে আমি ঋতব্রতর কথা ভাবিনি নারেশন। I am saying he has matured so much as an actor, তাই জন্য I thought of him only wanted a distinct voice, যেটা নিয়ে আমাদের মধ্যে এতদিন প্রচুর ঝগড়া হয়েছে, প্রচুর ঝামেলা হয়েছে আমার আর রিচির মধ্যে, এ পারবে না করে। কিন্তু নবারুণদার প্রসঙ্গ যেহেতু উঠলো, এই নবারুণ বোস এই ভদ্রলোকটিকে চিনে রাখুন, এর সাহসের সঙ্গে কোনো গল্পের বইয়ের তুলনা হয় না। ইনি হচ্ছেন স্বনামধন্য মিউজিক কম্পোজার নবারুণ বোস ওরফে রবি। নবারুণদার সঙ্গে সানডে সাসপেন্সে আমাদের আগে কাজ হয়েছে, আমার মনে হয় ফুল ফ্লেজেড গান বানানোর কাজ আমাদের প্রথমবার হলো, এবং স্টুডিওতে গিয়ে আমরা গানটা রেকর্ড করেছি। সো গানে স্যার আমি এটা একটা কথা বলছি, গানটা মানে রবিনহুডের দুটো গান রয়েছে, তার মধ্যে রবিনের সেকশনগুলো আমি গেয়েছি, এবং সানডে সাসপেন্সে আরেকটা জিনিস কিন্তু নতুন হয়েছে, সেটা হচ্ছে অগ্নিও গান গেয়েছে। অগ্নি গেয়েছে, আমি ওই কোরাসের মধ্যে অগ্নির ভয়েসটাই সব থেকে বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, বিশ্বনাথ গেয়েছে। দুটো গান রয়েছে, একটা গান মেরিমেন্দের গানটা আমরা মেরিমেন্দের গানটা আমরা সবাই মিলে গেয়েছি বেসিক্যালি, যেটা হওয়ার প্রয়োজন, এবং ওই গানটার মধ্যে অ্যাকচুয়ালি গানের থেকেও বেশি অভিনয় রয়েছে, যেটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর বিশ্বনাথ দা গলার ভয়েসটা দেওয়ার পরে গানটা বিশ্বনাথ এসে 10 মিনিটে ঝড় তুলে গান গেয়ে রেকর্ডিং করে গেছে। এবং আরেকটা যেটা আমার মনে হয় রিচার্ড এখানে একটু বলুক, একটা তো মেরিমেন্দের ডাকাত দলের গান রয়েছে, আরেকটা গান যেটা সারপ্রাইজ প্যাকেজে বলেই দিই, রবিনহুড আর ম্যারিন তাদের একটা গান রয়েছে, দ্যাট ইজ রিচি ওয়ান্টেড টু পে আ ট্রিবিউট টু ব্রায়ান অ্যাডামস। So that is how we thought of actually রবিনহুড আমি দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো গ্লোবে, ফার্স্ট ডে ফার্স্ট শো 12:30টার সময় রবিনহুড রিলিজ করেছে, আমি দেখেছি। ওই জেনারেশনে ব্রায়ান অ্যাডামস এভরিথিং আই ডু ইট ফর ইউ ওয়াজ a huge hit. হ্যাঁ, so I said when we are doing রবিনহুড, আমরা যখন করব, we need an everything I do it for you, for this, no matter what we are doing this song for this story. কিছু হয়ে যায় রয়েছে এখানে, রয়েছে তার কারণ আমি প্রথম গান কিবোর্ডে যেটা ধরেছিলাম দ্যাট ওয়াজ এভরিথিং আই ডু। এবং আমরা যখন স্কুলে পড়তাম তখন টেলিভিশনে কিন্তু ব্রায়ান অ্যাডামসের গানটার মিউজিক ভিডিওটা চালানো হতো, which was set in Sherwood Forest, একটা মিউজিক ভিডিও ছিল। ইন্টারেস্টিংলি এই ভিডিওটা কিন্তু এখন কোথাও নেই, মানে ইউটিউব বা অনলাইন কোথাও এই ভিডিওটা নেই। যে ভিডিওটা রয়েছে এভরিথিং আই ডু এর, সেটা ব্রায়ান অ্যাডামসের বিভিন্ন লাইভ কনসার্টের একটা মন্টাজ, কিন্তু ওই শেরউড ফরেস্টে শুট করা যেটা মুভির সেটে শুট হয়েছিল ওই ভিডিওটা নেই। তো আমার পার্সোনালি ভীষণ ফেভারিট একটা গান এভরিথিং আই ডু, মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সংস অ্যাকচুয়ালি। এবং আমি এটাও বলবো যে মানে এই গানটার জন্য আমি কিন্তু একটু বড় বয়সে রবিনহুডকে বেশি রিভিজিট করার ইন্টারেস্ট পেয়েছিলাম, কারণ ছোটবেলায় যখন রবিনহুড পড়েছি সেটা ওই কমিক স্ট্রিপসে পড়েছি, বা মুভি বুকস যেটা বলে বুকসে এভারেজ ভার্সন পড়েছি। পরবর্তীকালে এই গানটা যখন শুনলাম এভরিথিং আই ডু ব্রায়ান অ্যাডামসের প্রথমবার শুনলাম এবং মিউজিক ভিডিওটা দেখলাম, তখন আই ফেল্ট লাইক ওয়াচিং দ্য ফিল্ম। তো তখন কেভিন কস্টনারের ফিল্মটা দেখে অবভিয়াসলি মানে একদম পুরো অন্য লেভেলের একটা এক্সপেরিয়েন্স। এবং নবারুণ বোস একটা বিষয়ে চেপে যাচ্ছে, নবারুণ বোস কিন্তু গানের কথাও লিখেছেন, ঠিক আছে? নবারুণ বোস গানের কথাও লিখেছেন এবং কো রিটেন বাই শতাব্দী। তো ইনিশিয়াল ড্রাফট যেটা গানের সেটা লিখেছিল শতাব্দী, তারপরে লিরিক্স অ্যাড করা হয়, এবং ব্রায়ান অ্যাডামসের ট্রিবিউট যে গানটা সেটা নবারুণদার লেখা।
হ্যাঁ, এইটা নিয়ে একটা কথা অ্যাকচুয়ালি, এই গানটার কথা আমরা যখন প্রথম অগ্নি বলবো, মানে আমি রিচার্ড আর অগ্নি তিনজনে কথা বলছিলাম এটা নিয়ে, এবং দ্য ফ্যাক্ট দ্যাট কেভিন কস্টনারের ফিল্মটাতে হোয়াট দ্যাট সং ডিড টু দ্যাট ফিল্ম, ওদের ব্যাপারটা ছিল যে ওই রকম একটা এক্সপিরিয়েন্স দরকার এখানে, ম্যারিয়ান আর রবিনের সম্পর্কটাকে ডিফাইন করবে এরকম একটা গান দরকার। তো তখন আমি একটু পড়াশোনা করতে করতে যেটা আমার প্রথম প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে যে মেরিয়ান এই গল্পে কেমন। এটা আমি অগ্নিকে জিজ্ঞেস করেছিলাম সঙ্গে সঙ্গে, কারণ এটা প্রায় 700 বছরের একটা পুরনো গল্প রবিনহুড, এবং আমরা যদি বিভিন্ন সময়ে রবিনহুড যে লেখা হয়েছে, মানে সেটা আইভানহোতে হোক বা পরবর্তীকালে আমাদের আলেকজান্ডার ডুমা প্রিন্স অফ থিভস বা পরে ফিল্মটাতেও, ম্যারিয়ানের ক্যারেক্টারটা কিন্তু পাল্টেছে থ্রুআউট দি এজেস। কারণ ইনিশিয়ালি আমি দেখছিলাম ফোকলোর গুলোতে স্পেশালি ম্যারিয়ানের ক্যারেক্টারটা ওয়াজ সিম্পলি আ ড্যামসেল ইন ডিস্ট্রেস, যাকে বাঁচিয়ে রবিন ইজ বিকামিং দ্য হিরো অফ দ্য স্টোরি। খুব সুন্দর লেখা। আবার অনেক কন্ট্রাডিক্টরি আছে, বিভিন্ন জায়গায় ব্লেন্ড হয়ে যাচ্ছে জিনিসগুলো। হ্যাঁ, পরবর্তীকালে হ্যাঁ অনেক পরবর্তীকালে স্পেশালি ইনফ্যাক্ট আলেকজান্ডার ডুমার গল্পটাতেও মনে হয় মানে নয়, মানে বেশ স্ট্রং একজন ক্যারেক্টারই। ফিল্মটাতে তো অবভিয়াসলি তো আমাকে অগ্নি যেটা বলে যে আমাদের ম্যারিয়ান কিন্তু ফিয়ার্স। তো কারণ গানটা যখন লিখছিলাম তখন মানে ওদের রিলেশনশিপটার মধ্যে রবিনের ক্যারেক্টারটা মোরাললেস একই রয়েছে, মানে থ্রু আউট দি এজেস, মানে অ্যান্টি হিরোইক এলিমেন্টস গুলো আরো বেড়েছে পরের দিকে আমার মনে হয়, কিন্তু মেরিয়ানের ক্যারেক্টারটা হ্যাজ চেঞ্জ। সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু নো যে মেরিয়ান কেমন আমাদের গল্পে। তো সেটা তখন অগ্নির থেকে পাওয়ার পরে তখন বেসিক্যালি গানটা তৈরি। সুজয়দা হ্যাজ টু লিভ আস। তুমি বেরোনোর আগে তোমাকে শেষ প্রশ্নটা করে নি তাহলে সুজয়দা, সেটা হচ্ছে আমি যদি আপনাদের এটা দেখাতে পারতাম, অর্ণবের কাছে ফুটেজ আছে কিনা জানি না, সুজয়দা যেদিন রেকর্ড করতে এসেছে, বাপরে বাপ বসে বলছে আমার অঙ্ক পরীক্ষা দেওয়ার মতো পেট গোলাচ্ছে, আমার হাত পা কাঁপছে, আমার নার্ভাস লাগছে, আগে করে নি বসে। আই থিঙ্ক ইউ হার্ডলি গেভ আ সেকেন্ড টেক। আই থিঙ্ক আমার দুটো লাইনে আমরা দুটো টেক করেছিলাম, বাকি পুরোটা ফার্স্ট থেকে করেছেন। হি ইজ পারফেক্ট। So এইটা কেন মানে I don't agree with you that I'm perfect, because I can't be perfect. Nobody can be perfect. But আমি আমার সত্যি যে কোনো কাজ করতে যাওয়ার আগে মনে হয় আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস সলভ করতে দেওয়া হয়েছে আমাকে, আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস পারতাম না। বাট আমার কাছে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে যেটা হয় আর কি, এই রেকর্ডিংস গুলো তো খুব আইসোলেটেড রেকর্ডিংস হয়। অবভিয়াসলি সকলের সময়ে টাইমলাইন একসঙ্গে পাওয়া যায় না, করা হয় না। আইসোলেটেড রেকর্ডিংস এর একটা সমস্যা হচ্ছে ইউ রিয়েলি ডোন্ট নো হোয়াট ইউ আর গেটিং। আই এম কাইন্ড অফ ইমাজিনিং দ্যাট পসিবলি দিস ইজ হাউ my co-actor is reacting to it. তাই আমার মনে হয় যে পারফেকশন নয়, আমি যেটা করার চেষ্টা করেছি, যে চরিত্রটি অভিনয় আমি করছি তার যে একটা যাত্রাপথ আছে, যার যে একটা অভিযাত্রা আছে, সেই অভিযাত্রার শেষে সে শুধুমাত্র খল চরিত্র নয়। আমি যে কথাটা বলছিলাম, তার চরিত্রের একটা নিজস্ব অসহায়তা আছে, যেটা তুইও আমাকে বলেছিলি শেষ রেকর্ডিংটার যে সেকেন্ড টেকটা যে কারণে নেওয়া হলো, সেটা আমার কাছে খুব রিওয়ার্ডিং। হ্যাঁ, আমি রেডিওমির্চিকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে শেষ পর্যন্ত তারা আমার কথা ভেবেছে একটা চরিত্র অভিনয় করে। এবং আমার অত্যন্ত আমার কৃতজ্ঞতা ইন্দ্রাণীর কাছে। অ্যাকচুয়ালি ইন্দ্রাণী আমাকে অগ্নি থেকে অনেক আগে থেকে চেনে, ইন্দ্রাণীর সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং সেটা অত্যন্ত সুখকর অভিজ্ঞতা। আমি শিখেছি ইন্দ্রাণীর কাছে অনেক কিছু। ইন্দ্রাণীর সেন্স অফ অডিও ইজ ফ্যাসিনেটিং। She exactly knows what she wants, which is possibly why she's cast me late also. The fact is, এই যে আমি একটা সুযোগ পেলাম আমাদের সকলের প্রিয় একটা লার্জার দ্যান লাইফ হিরোর গল্পে একটা এমন একটা চরিত্র করার, একটা আইকনিক চরিত্র করার, সেটার জন্য আমি মির্চি বাংলা এবং রেডিও মির্চির কাছে কৃতজ্ঞ। এবং সমস্ত যারা শ্রোতা এটা শুনবেন, অনুরোধ করছি প্লিজ এটা শোনার পর বইটা কিনে একটু বাচ্চাদের পড়াবেন, এটা আপনাদের দায়িত্ব। এটা করাটা খুব দরকার আমার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইটস অ্যাবসলিউটলি ট্রু দ্যাট উই হ্যাভ আ ফ্যান্টাস্টিক টিম। এবং মেরিমেনদের টিমটা আমার ব্যক্তিগতভাবে কাস্টিং করে খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। অবভিয়াসলি হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য মেরিমেন গ্রুপ, লিডার অফ দ্য প্যাক।
মেরিমেনটা কি অনেকে হয়তো জানে না সেটা। আচ্ছা, মেরিমেন হচ্ছে রবিন হুডের যে ডাকাত দলের গ্যাং, তাদের পোশাকের নাম ছিল মেরিমেন। এবং এই নামটার মধ্যে যেমন একটা মজা আছে, প্রত্যেকটা চরিত্রের মধ্যেও খুব মজা আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং শতাব্দী খুব সুন্দর প্রত্যেকটা চরিত্রকে আলাদা স্পেস দিয়েছে, আলাদা আর্ক দিয়েছে। সেইখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কোরক সামন্ত। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় যার উচ্ছ্বসিত প্রশংসা করবে কোরক, অ্যান্ড হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স টু। সো আমি কোরককে একটাই ব্রিফ দিয়েছিলাম, আমরা যখন আমাদের চরিত্রটা সাসপেন্সে রাখছি কোরক কোন চরিত্রটায় অভিনয় করেছে, কিন্তু একটা ব্রিফ দিয়েছিলাম আমি, আমার মনে আছে যে হ্যাঁ একদম একদম আমি বলেছিলাম যে চরিত্রটা হাসে না, মানে চরিত্রটার অভিব্যক্তি ভীষণ কম। এবার এটা ভিজুয়ালি খুব অপিলিং হতে পারে অনেক রকম ভাবে, এবং কোরক একটি নাটকে এইরকম একটা চরিত্রে অভিনয় করে। কোথাকার চরিত্র কোথায় রেখেছো, দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কোরক এরকম একটি চরিত্র, নাটক 6 ক্যারেক্টারস ইন সার্চ অফ অ্যান অথর। কারেক্ট। সো এটা ভিজুয়ালি করা খুব অপিলিং, কোনো অভিনেতার কাছে চ্যালেঞ্জিং। বাট আমাকে বলো, এই ভয়েস ওয়াইজ তুমি কিভাবে ডিজাইন করলে যে একটা চরিত্র যে হাসে না, যার কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, অভিব্যক্তি নেই, কিন্তু তার ভীষণ ইমোশন রয়েছে, তো এইটা ডিজাইন করলে কিভাবে? দিস আই ওয়ান্ট টু নো। এটা দেখো, মানে আমি প্রথমে তো তুমি স্ক্রিপ্টটা পাঠালে আর ভয়েস নোটে ওইটা বলে পাঠালে যে চরিত্রটা খুব একটা কনজার্ভড একটা মানুষ, ভেতরে খুব ইমোশন রয়েছে কিন্তু ওর প্রকাশটা কম। এবার ব্যাপারটা হচ্ছে যে এইরকম যে চরিত্রগুলো হয়, এইরকম যে মানুষগুলো হয়, এরকম তো বহু বন্ধুও আছে আমাদের, মানে যারা অ্যাকচুয়ালি আমাদের জীবনের খুব হয়তো ভাইটাল কিছু জিনিস আমাদের দিয়ে গেছে, কিন্তু তাদের প্রকাশটা খুব কম। মানে আমার রেফারেন্স পয়েন্ট মূলত সেই মানুষগুলোই ছিল। মানে আমি আমার বাবাকেও দেখেছি এরকম, মানে আমার বাবা নিঃশব্দে বাড়িতে যে কাজগুলো করে যান, যে কাজগুলোর জন্য হয়তো সামহাও মানে আমি বা আমার ভাই বোনেরা হয়তো সেই পরিমাণ ক্রেডিট বাবাকে দিই না কোনোদিন, কিন্তু বাবা চুপচাপ সেই কাজগুলো করে যান। মানে মেরিমেনের দলে আমার চরিত্রটার ভূমিকাটাও, যেহেতু নামটা বললেন আমিও বলছি না, ভূমিকাটা অনেকটা সেই রকম। ও সব থেকে কম কথা বলে, সব থেকে কম ওর প্রকাশ, কিন্তু এমন কিন্তু নয় যে সংলাপ নেই, না সেটা কেউ গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ, কিন্তু ও এদের মধ্যে সব থেকে বেশি এফেক্টিভ হয় যখন ক্রাইসিস মোমেন্ট আসে। এবার আমার ব্রিফটা ওটাই ছিল যে এইরকম কিছু মানুষ, এবং মানে মূল যে রেফারেন্সটা ছিল আমার বাবা যেটা করে বাড়িতে, চুপচাপ পুরো সংসারটাকে মা রান করে, সেটা বাবার সাপোর্টে, কিন্তু বাবা সব থেকে নৈর্বক্তিক এবং বাবা সব থেকে নির্বাক মানুষ। আমার রেফারেন্সটা ওইটাই ছিল। এবং কোরক কি আমাকে অ্যাকচুয়ালি প্রথম আইডিয়াটা দেয়, কোরক বলে যে দেখো না, মেরিমেনদের গ্যাংকে যদি একদিন একসাথে জড়ো করতে পারো, ভিডিও নিয়ে আইডিয়েট করছিলাম, তো কোরক আমাকে প্রথম আইডিয়াটা দেয়, খুব মজা। তো আমরা খুব গুরুত্বপূর্ণ একজন সদস্যকে আজকে পাইনি, তিনি সিরিয়ালের শুটিং করছেন, বিশ্বনাথ বসু, যিনি মেরিমেনদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, ফ্রায়ার টাকের চরিত্র অভিনয় করেছেন। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে এই সমস্ত অভিনেতার সঙ্গে কাজ করে। এবার মুকুল, যাকে সানডে সাসপেন্সে শুনলে বলতো তুমি দুষ্টু লোক, সেই অংশুমান পালের কাছে যাই। অংশুমানদা, যেটা আমার প্রাথমিকভাবে খুব জানতে ইচ্ছা করে যে অভিনেতার তো একটা ফেটিগও আসে, মানে খল চরিত্রে অভিনয় করতে করতে করতে, এবং মানে অংশুমানদা এতটা এস্টাবলিশড ভিলেন চরিত্রে, এখন শ্রোতারাও জিজ্ঞেস করেন যে মানে কোনো ভিলেন ক্যারেক্টার থাকলে বা খল চরিত্র থাকলে কে অভিনয় করছেন, অংশুমান পাল। তো তাদের একটা এক্সপেকটেশন রয়েছে, তুমি খুব ভালো করো চরিত্রগুলো, খুব ভালো অভিনয় করো। তো সেই ফেটিকটা কি মাঝে মাঝে কাজ করে? মাঝে মাঝে মনে হয় যে তুমি মকবেথও করেছো ওয়ার্ল্ড ক্লাসিক্সে, নানান রকম চরিত্র করেছো মির্চি বাংলার জন্য, সো এই ফেটিকটা কি মনে হয় যে কোথাও স্ট্যাগনেটেড হয়ে যাচ্ছি বা কিছু? মনে তো হয় এখন, মানে কত রকম শেড, মানে সুজয়বাবু তো বলে দিয়ে গেলেন খল চরিত্রের অনেক কে থাকে, অসহায়তা থাকে। আমারও এত নেগেটিভ ক্যারেক্টার্স করতে করতে তো অসহায় লাগেনি যে কত রকম শেড দেবো, আর মানে একজনকে হুমকি আর কত রকম ভাবে দেবো, বা একটা লোককে করকম ভাবে খুন করবো, বা কি করবো আর এক্সট্রা। বাট না, লাকিলি আই হ্যাভ বিন, মানে যা চরিত্র আজ অব্দি করেছি প্রত্যেকটা আলাদা, প্রতিটা জিনিসের তোমাদের সাহায্যে, আরো যারা ডিরেক্টরের কাজ আন্ডারে আমি কাজ করেছি, আগে যখন দীপ ছিল তখন তুমি আছো, তো লাকিলি আই হ্যাভ প্রতিটা চরিত্রকে আলাদা করতে পেরেছি এখনো অব্দি। মানে ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার পাওয়ার সময় আমার মনে হয় যে আবার কি আসতে চলেছে, একই জিনিস কি, বাট লাকিলি স্টিল নাও ইটস বিট ডিফারেন্ট।
এবং প্রতিটা অংশুমান পাল, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, বলেই দিচ্ছি দুজনের দুই খলচরিত্র অভিনয় করেছেন। আচ্ছা, আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং ছিল, দুজনের ভয়েস টেক্সচারটা তো আলাদা না, মানে উচ্চারণ, টেক্সচার, কথার থ্রোইং, তো আমার মনে হচ্ছিল খুব পিঠোপিঠি দুটো হয় না, কয়েনের এপিটোপিট, ভীষণ কন্ট্রাস্টিং একটা জিনিস তৈরি হবে। তো সেইটা কি মাঝে মধ্যে অংশমানতে অসুবিধা হয়? কারণ তোমার ব্যক্তিগত শিক্ষা যা, উচ্চারণ যা, সেটাকে যখন ডাউনগ্রেড করতে হয় চরিত্রের প্রয়োজনে, যেমন এই শেরিফের চরিত্রে তুমি বেশ কিছুটা করেছো, সেইটা তো সেইটা কি একটা চ্যালেঞ্জ থাকে অভিনেতার ভীষণ ব্যক্তিগত? ভীষণভাবে। দেখো, এক তো অন্য একটা এতে আসছে, আমি তো জানতামই না যে কে কি করছে এই না রবিনহুডে। এই ফার্স্ট টাইম উই আর মিটিং ইচ আদার। আমি তো জানতাম না সুজয় বাবু আছেন, শুনলাম যে তুমিও নেগেটিভ। মার্ভেলের মতন পুরো জিনিসটাই সিক্রেটিভ ছিল। ইনফ্যাক্ট অগ্নি যখন আমাকে ফোন করেছিল বলে টপ সিক্রেট এরকম করে বলেছিল, এটা হচ্ছে কাউকে বলা যাবে না। চ্যালেঞ্জিং হয় ডেফিনেটলি, একটা তো পার্টিকুলার টেক্সচার আছেই গলার, সেটাকে একটু সেটাকে ভাঙা করা একটু মুশকিল হয়, ঠিক আছে। এবং গৌরব চক্রবর্তী ভার্সেস অংশুমান পাল কিন্তু ইজ আ হিট প্রপোজিশন। অ্যাবসলিউটলি। আমি গৌরবকে নিয়ে হাউ মেনি স্টোরিজ ইউ টু হ্যাভ? আমার গৌরবকে নিয়ে একটা অত্যন্ত, মানে আমি এর আগেও একটা জায়গাতে বলেছি, বন্ধু বান্ধবদের বলি, আমরা যখন বেনহার করছিলাম, দ্য ফার্স্ট টাইম উই মেট ইচ আদার, 11টার সময় এসেছি, একটু রিহার্সাল হলো, সবকিছু হলো টোলো, দেন হি মেড, ওর পার্টটা আগে করলাম, আমি মেসালার ক্যারেক্টারটা করছিলাম, তো আমার ক্যারেক্টারটা আমি কিউ দিচ্ছিলাম ওকে, তো ইট টুক হিম অ্যারাউন্ড 3-4 hours টু ডু হিজ পার্ট। তারপরে ব্রেক হলো, লাঞ্চ হলো, ইত্যাদি ইত্যাদি হলো টোলো। ও কিন্তু চলে যেতে পারতো, ওর ক্যারেক্টার হয়ে গেছিল, জলি ওয়েল ইউ কুড হ্যাভ লেফট। ও বললো না, তারপরে আমার ক্যারেক্টারটা আমি বসলাম, তো ও বললো যে না, অংশুমানদা আমার সাথে এতক্ষণ ধরে কিউ দিয়ে গেছে, আই শুড স্টে বিসাইড হিম। So he stayed for another 2-3 hours. I completed my thing, then he went away. So that was a very এটা তো মানে দুর্দান্ত মেমোরি আমার কাছে। তুমি আগে করলে, মানে আমি যখন রেকর্ড করছিলাম তুমি না থাকতেই পারতে, কিন্তু তুমি আগে এসে না তুমি তখন আমি তোমাকে দেখতে এসেছিলাম দিলে, এবং তাতে মানে ওই যেটা কথা হচ্ছিল আর কি, মানে একসঙ্গে অভিনয়টা করলে ওই যে প্রদানটা হয়, সেটা খুব এক্সাইটিং, রাইট? সো মেরিমেন স্পিরিট। কিন্তু অংশুমান পাল যার জন্য খুব অসহায় এই গল্পে, তার কাছে আসি, তার নাম অয়ন্তিকা চক্রবর্তী। অংশুমান পাল খুব অসহায়, সেই ব্যাপারটা কি সেটা আপনারা গল্পটা শুনলে বুঝতে পারবেন। সো অয়ন্তিকা দি চরিত্রের নামটা বলে দিই, ক্রিস্টেবেল, সেই চরিত্র অভিনয় করেছে অয়ন্তিকা দি। আমি তোমাকে একটাই প্রশ্ন করবো, ক্রিস্টেবেলের যে চরিত্রটা খুব সাবডিউড একটা ক্যারেক্টার, বাবার ভয় থাকে, এর ভয় থাকে, সমাজের ভয় থাকে, কে কি বলবে, এবং যে অয়ন্তিকা চক্রবর্তীকে আমরা ব্যক্তিগত জীবনে চিনি, যার সঙ্গে আমি কো-জকিং করেছি, যার সঙ্গে প্রচুর সানডে সাসপেন্সে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, পোলস অ্যাপার্ট বললেও কম বলা হয়, মানে অ্যাবসলিউটলি চকিং চিজ। সো হাউ চ্যালেঞ্জিং ইজ ইট টু সার্চ ফর দ্যাট ভয়েস দ্যাট প্রবাবলি ইউ হ্যাভ বাট ইউ হ্যাভ নেভার লেট ইট আউট? I actually don't have that voice. প্রথমত এই চরিত্রটার বয়স 25 বছর, যেটা আমার থেকে 10 বছর, মানে ইটস আ জেনারেশন গ্যাপ বিটুইন ক্রিস্টেবেল এন্ড অয়ন্তিকা। প্রচন্ড চন্ডাল টাইপের একটা পার্সোনাল লাইফে সেরকমই আমার প্রতিমূর্তি, আমার সেটাই ইমেজ, and that is what I am. Okay, Sunday Suspense এর যত রাজ্যের বিদ্রোহী ক্যারেক্টার্স হয় জেনারেলি দ্যাট কামস টু মি, সেখানে ফার্স্ট অফ অল তুমি এটা ইমাজিন করেছো, সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ। তার কারণ আমরা তো শারীরিক অভিনেতা নই, মানে শরীর দিয়ে অভিনয় করি না। আমি একটা কম বয়সী মেয়ে কিভাবে পোর্ট্রে করব, ওই গলাটা বার করাটা অগ্নির ক্রেডিট। অ্যাকচুয়ালি আমাকে বলে দিয়েছিল 25 বছর। আমি ভাবলাম যে এইটা তো মানে আমার পুরো বেসটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমার মাতৃত্বটাও কেটে বাদ দিয়ে দিতে হবে, বিকজ যেটা আমি পেয়েছি, যেটা আমার গলায় এসেছে, যে বয়সটা এসেছে, সেটা ইজ আ রিজন অফ মাই এক্সপিরিয়েন্সেস, এবং সেটাকে বাদ দিয়ে একটা অন্য গলা বের করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ ডান ইট রাইট। অনেস্টলি আমার মনে হয় না কারোর শুনে মনে হবে যে ক্রিস্টেবেলের 25 বছর বয়স। সুবিধে উইথ দ্য ক্যারেক্টার ইজ দ্যাট ওর এক্সপিরিয়েন্সেসগুলো এতটাই ছোটবেলা থেকে এতটাই অপ্রেসড, আর এতটাই বিভিন্ন সময় ওকে বড় হতে হয়েছে, ম্যাচুরিটি দেখাতে হয়েছে, বিকজ শি ইজ ডিলিং উইথ অ্যান অপ্রেসিভ ফাদার, দ্য সোসাইটাল সিস্টেম, নর্ম সেই মুহূর্তে প্রচণ্ডভাবে মেয়েদেরকে কম বয়সে ম্যাচিওর করে দিত। সো সেক্ষেত্রে আমার মনে হয় আই হ্যাভ অ্যান এজ, কে 25 না হলেও 28-29টা হয়তো ম্যানেজ করে দিতে পারবো।
সেইখানে হয়তো কিছুটা হয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক অডিয়েন্স বলবে কিভাবে হয়েছে, আদৌ করতে পেরেছে কিনা। না, আমার কাস্টিং করার কারণ মূলত দুটো। এক নম্বর হচ্ছে আই নো শি ইজ অ্যান অ্যাক্টর হু লাইকস চ্যালেঞ্জেস। মানে আমি কখনোই, এটা অয়ন্তিকাদির একটা আপত্তিও রয়েছে যে এসেছে আরো ক্যারেক্টার, কিন্তু আমি কখনোই যে ক্যারেক্টার খুব ওয়ান ডাইমেনশনাল, যে ক্যারেক্টারের বোধহয় গিয়ে সামগ্রিক কোনো উত্তরণ হচ্ছে না, বা যে চরিত্রটা আমি জানি যে এটা ক্ষয়ে যাবে, এটা আমি সেটা অয়ন্তিকাদিকে আমি খুব একটা অ্যাপ্রোচ করি না সেই সব চরিত্রগুলোর জন্য। এটা নিয়ে অয়ন্তিকাদির একটু আপত্তি আছে, একটু রাগও আছে। কিন্তু আমার মনে হয় আমি যদি আমার বেস্ট ফিমেল রিসোর্সকে ইউজ করি, তাহলে আমার তার প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকে যে তার প্রতি আমাকে একটা জাস্টিস করতে হবে। How sweet. Did you just tell me that I'm your best female resource? How sweet. Thank you. Thank you. Thank you, Ritu. আসল কমিক টাইমিংটা রিতু মেরে বেরিয়ে চলে গেছে। Hey, I want to say a couple of things about the people that who are there. এখানে যাদের সঙ্গে আমি কাজ করেছি এর আগে। তার আগে একটা ছোট্ট জিনিস বলি বিফোর ইউ সে দ্যাট। আমার মনে হয় যে আবার মানে শতাব্দীকে আবার একটা প্রশংসা করা হয়ে যাবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে মহিলা চরিত্রগুলো এই গল্পে। কারণ প্রত্যেকটা মহিলা চরিত্রের স্পেস রয়েছে, ক্যারেক্টার আর্ক রয়েছে, এবং কোনো মহিলা চরিত্রই শুধু একটা আই ক্যান্ডি নয়, বা শুধু একটা থাকবে বলে থাকে না। ক্রিস্টেবেলের একটা অপূর্ব উত্তরণ রয়েছে, মানে সে যেরকম এবং সে লাস্টে যেরকম হয়। ক্রিস্টেবেলের যে প্রধান সখী মড একটা অপূর্ব চরিত্র, আমার ভীষণ ভালো চরিত্র। সুনয়না হ্যাজ প্লেড মড। সুনয়নারও থাকার কথা ছিল, সুনয়নার প্রচন্ড জ্বর, তাই সুনয়না থাকতে পারেনি আজকে। এবং ম্যারিয়ান করেছে সুরঙ্গনা। আমার মনে হয় যে এইটা সুরঙ্গনার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ অন অডিও টিল ডেট, কারণ ম্যারিয়ান চরিত্রের মধ্যে এত শেজ রয়েছে, এবং প্রধান যে সেটা হচ্ছে অ্যাকশন। ম্যারিয়ানের প্রচুর, ঋতু গল্পটা পুরো পড়েছে, ন্যারেট করেছে, ও জানে ম্যারিয়ানের প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। তো সেইটা আমার সুরঙ্গনাকে বলতে একটু যেতে হয়েছে যে এখানে কিন্তু অ্যাকশন আছে এখানে। এবং সুরঙ্গনা ইজ আ ডিরেক্টরস ডিলাইট, মানে শি ইজ অ্যান অ্যাবসলিউট ডিলাইট টু ওয়ার্ক উইথ। মানে যতবার বলবে নির্বিবাদীভাবে রিটেকের পর রিটেক দিয়ে যাবে, কোনো আপত্তি নেই, কোনো নেই যে এটা একবার করে ফেলেছি হয়ে যায়, কোনো মানে শি ইজ রিলেন্টলেস এন্ড টায়ারলেস। গানও গেয়েছে, সেটা নবরুণদা বলবে আলাদা করে। সো আমার মনে হয়েছিল যে গৌরব চক্রবর্তীর ক্যারিজমাকে কমপ্লিমেন্ট করতে আমার সুরঙ্গনার মতন একটা ইন্ডিপেন্ডেন্ট ইয়েট ভেরি ফিয়ার্স ইয়েট ভেরি সুইট এইরকম একটা, কারণ ম্যারিয়ান এবং রবিনহুড যেভাবে গল্পে লেখা হয়েছে আমার মনে হয়েছিল দুটো চরিত্রই ভীষণ সুইট। তো তারা যতই অ্যাকশন করুক, সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করুক, ওই ছেলে মানুষটা যেন তাদের মধ্যে চরিত্রায়নে থাকে, যেটা আমার খুব ভালো লাগলো যে গৌরবদাও নোটসে লিখেছিল। এটা কিন্তু অজান্তেই হয়েছে, মানে এটা আমি গৌরবদাকে বলিনি, আমি আজকে প্রথম জানলাম গৌরবদা ওটা নোটে লিখেছিল। সো ক্রেডিট গোস টু ইউ এজ ওয়েল ফর রাইটিং দ্য ফিমেল ক্যারেক্টার সো বিউটিফুল। ইয়েস, সুরঙ্গনাকে যেভাবে টেলিভিশনের পর্দায় দেখা যায়, সেই সেম জিনিসটাই যে অডিওতে রিপিটেড হয়নি, সেটা একটা কিন্তু ফাটাফাটি বিষয়, একটা চমক হতে চলেছে আমার মনে হয় শ্রোতা বন্ধুদের জন্য। ইট ওয়াজ ভেরি ইজি টু কাস্ট সুরঙ্গনা অ্যাজ ক্রিস্টোবেল অ্যান্ড অয়ন্তিকা অ্যাজ ম্যারিয়ান। সেটা যে ও করেনি, সেটার জন্য ওকে সাধুবাদ জানাতে হয়। নাও টকিং অ্যাবাউট দি এন্টায়ার টিম, আমি জানি অগ্নি কি প্রচণ্ড পরিশ্রম করেছে ওর এই ডিরেক্টর সত্তাটাকে ডেভেলপ করার জন্য। And I feel so proud whenever I see him, কারণ কোথাও একটা গিয়ে আমি ওর পুরো জার্নিটা মির্চিতে দেখেছি। মানে সেই যে ছেলেটা কলেজ থেকে কাঁধে ব্যাগ নিয়ে চটি পরে চলে এসেছিল, আর তারপরে সবার থেকে র্যাগ খেয়ে তাও ওখানে দাঁড়িয়ে সবার থেকে প্রচন্ড, রিচার্ড ওকে যা র্যাগ দিয়েছে, আমার থেকে বেশি র্যাগ পেয়েছে ও। হ্যাঁ সেটাই, বাট দিস স্টোরি অফ র্যাগস to riches, which is the reverse of Robin Hood, is something that I think I take a lot of pride in. আমার মনে হয় যে ও দুর্ধর্ষ ভাবে কাজ একদম সবকটা যেগুলো ডিরেক্ট করে, ডিরেক্টর এই শব্দটা আমার খুব প্রিয়। সেই জন্য আমি তোকে বলবো যে এইটা তুই চালিয়ে যাবে।
তোমাকে চরিত্র দেবো আরো পরে না তবে চরিত্র একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে অনেক সময় যেটা হয় যে যারা অ্যাক্টার্স অ্যান্ড ডিরেক্টর্স হয় তারা অনেক সময় ইচ্ছে করে ডিরেকশনের মধ্যে তাদের অ্যাক্টরের সত্তাটাকে খুব ইজিলি ঢুকিয়ে দেয়। অগ্নিদা কখনোই সেটা করে না, মানে একদম একটা চরিত্র পড়ে বুঝতে পারছি এটা অগ্নিদার করা উচিত, ও ইচ্ছে করে অন্য কাউকে কাজ করবে জাস্ট টু নট, মানে ডিরেক্টর সেলফটাকে অনেক এগিয়ে রাখবে বলে ওইটা করবে না, এইটা একটা খুব বড় ব্যাপার। যেটা আমার মনে হয় খুব রেয়ার, সেটা হচ্ছে ও কিন্তু অ্যাক্টরের যে পারসেপশনটা অফ দ্যাট ক্যারেক্টার সেটাকে যথেষ্ট ওয়েটেজ দেয়। তার কারণ অনেক সময় এরকম হয়েছে যে অভিনয় চরিত্রটাকে একরকম ভাবে দেখেছে আর আমি চরিত্রটার ওই অংশটাকে একটু আলাদাভাবে দেখেছি, কিন্তু সেই জাস্টিফিকেশনটা আমি যখন দিয়েছি ওকে, ও কিন্তু কোনো সময় ওর ডিরেক্টরস ইগো খাটিয়ে বলে এই চলাই বলে সেটা করতে হবে। আর আমার মনে হয় সেইটা আছে বলেই বোধহয় অ্যাক্টরসদের থেকে হি ব্রিংস আউট দ্য বেস্ট, রাইট? সেকেন্ড আই ওয়ান্ট টক অ্যাবাউট নবি, বিকজ নবিকে আমি এমন একটা সময় থেকে চিনি যখন ও স্টেজে শো করতো, শুধু শো করতো। আর আই ওয়াজ অলওয়েজ অ্যান অ্যাডমায়ারার অফ হিজ মিউজিক। আমার সাউন্ডটা খুব পছন্দ, আই থিংক হিজ সাউন্ড ইজ ভেরি রেডিও ফ্রেন্ডলি, which is why প্রথমবার খেয়াতে যেটা একটা প্রেম ছিল, আমি আর ওকে অ্যাপ্রোচ করেছিলাম ওই প্রথম তোর রেডিওতে গান গাওয়া লেখা শুরু করা, and I think it was beautiful. YouTube এ সার্চ করলে এখনো পাবে, and I'm sure in magical world of Robin Hood, which is very music driven, has to be সেটাতে তোর একটা আলাদা কন্ট্রিবিউশন থাকে। So congratulations, আমি ওর সঙ্গে কাজ করেছি, and I think he's a beautiful actor. Again, ওর সঙ্গে আমি লাইভ রেকর্ড করেছি, এবং লাইভ রেকর্ডিং এর সময় অদ্ভুতভাবে ভেরি সুইট এন্ড কাইন্ড দ্য পারসন দ্যাট হি ইজ। ও আমার প্রত্যেকটা লাইনের যে একটা এক্সপ্লেনেশন সেগুলো শুনে যে টলারেট করেছে দরকার ছিল না বলার, এবং ও সেটা আমার কাছ থেকে শুনে ট্রাই টু ইনভাইট দ্যাট অলসো, ফর হুইচ আই থিঙ্ক দ্যাট উইদাউট জেনারসিটি, ভাই তুই exceptional একজন আর্টিস্ট, but what makes you a better artist is because you are this kind person that you are. Talking about kindness, I think I have had the hugest crush on Gaurav. I'll tell you why. Because of his kindness. He's a very kind human being, and a gentleman. মানে he is not good looking. No, of course he is. But good looking সবাই হয়, good looking অনেকেই হয়, kind অনেকে হয় না, মানে অ্যাটলিস্ট এই সময়টাতে দাঁড়িয়ে এমপ্যাথি, কাইন্ডনেস এগুলো খুব বড় একটা বিষয়। আর গৌরব দাকে আমি সবসময় সেই জন্য খুব ভ্যালিউ করেছি, বিকজ অফ হিজ জেন্টলম্যানিশ ডিমিনার অলসো। আর যে কোনো চরিত্রে এই মানুষটা এত স্বাবলম্বীভাবে মানে যে কোনো কিছুই করে ফেলতে পারে। আই কান্ট ইম্যাজিন হিম অ্যাজ Monte Cristo and then again as Robin Hood, right? So সেই জন্য obviously সাধুবাদ জানাবো। আর সব থেকে বড় congratulations to the hero of the story. হ্যাঁ, তার কারণ স্ক্রিপ্ট রাইটারদেরকে আমরা ইনাফ ক্রেডিট দিই না, এবং সেই জন্যই আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও কোথাও একটা পিছিয়ে পড়ছে। তো আমরা অডিও ইন্ডাস্ট্রিতে যে এইটুকুনি করতে পারছি এবং আমরা ফিমেল রাইটার্সদেরকে এগিয়ে আনছি, রাইটার্সদের ক্রেডিট দিচ্ছি। আজকে একটা রাউন্ড টেবিল কনফারেন্স উইথ মোস্ট অফ দি অ্যাক্টার্স, মিউজিশিয়ানস, দ্য সেলিব্রেটেড পিপল, দ্য রাইটার ইজ অলসো সিটিং। That in itself is a, you know, it's an example. উচিত ছিল কিন্তু হয়নি। এবং you'll be amazed to know মির্চি বাংলায় আমাদের 90% of writers are female. Exactly. 90% of writers are female. এবং মানে ফিমেল রাইটার লিখলেন একটা অদ্ভুত জিনিস হয়, ছোট ছোট জিনিস। শতাব্দী, এটা তো খুব মেল সেন্ট্রিক স্টোরি রবিন হুড, তার মধ্যেও যে ফিমেল চরিত্রগুলোকে ঢুকিয়েছেন, ইটস কাম সো বিউটিফুলি উইথ देयर আর্টস। তুই দেখবি নোটিস করে একটা মানে মোস্ট অফ, এন্ড আই এম নট জেনারেলাইজিং, ছেলেরা যখন ছেলেদেরকে লেখে আর মেয়েরা যখন ছেলেদেরকে লেখে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। আই এম শিওর সুজয়দাকেও যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্টিফাই করে বেরিয়েছে শতাব্দী, ইট ইজ বিকজ যে আমরা বেসিক্যালি কোনো কিছু, আমি আবার জেনারেলাইজ করছি না, বাট আমার নিজের মধ্যে একটা রাইটার সত্তা আছে বলেই বলছি, আমরা জেনারেলি কোনো কিছুকেই ব্ল্যাক বা হোয়াইটে দেখি না। সো ওই লেয়ারিংটা আমার মনে হয় ওই ফিমেল পারসেপশন, বিকজ আমরা আমাদের মধ্যেই একটা জগৎ নিয়ে চলি, আমরা সেটার জন্য কেপেবল বডিলি, হরমোনালি অলসো। সো আই থিঙ্ক উই ক্যান হ্যাভ দ্যাট পারসেপশন, যেটা অনেক রাইটার্স, মেল রাইটার্সদের ক্ষেত্রে একটু ল্যাকিং। সো থ্যাংক ইউ অ্যান্ড কুডোস টু মির্চি বাংলা, রেডিও মির্চি ফর ডুইং দিস। তুমি রিচার্ড আর ঋতব্রতকে নিয়ে কিছু বলছি রিচার্ডকে নিয়ে আমি প্রথমে বলি, the man, the myth, the legend.
আমরা সানডে সাসপেন্সে যে কটা অ্যাওয়ার্ড জিতেছি, রিওয়ার্ড জিতেছি, ভালোবাসা জিতেছি, যা কিছু পেয়েছি আজ অব্দি, যা কিছু করেছি আজ অব্দি, সমস্তটাই রিচার্ডের জন্য। সো আই উড ডেফিনেটলি রিচি বোধহয় নেক্সট এটা বলবি, you don't come to me and say don't call Leonid. এক্সাজারেশন নয়, এবং যেই জন্য সানডে সাসপেন্স যে কটা অন্যান্য প্ল্যাটফর্মস রয়েছে, কাউকে ছোট না করেই বলছি, তাবর তাবর অভিনেতা সব জায়গায় রয়েছে, যেই জন্য সানডে সাসপেন্স এখনো দাঁড়িয়ে এবং সবার থেকে আলাদা, ইট ইজ বিকজ অফ রিচার্ড, অ্যান্ড ফর দ্যাট কুডোস টু হিম। এবং এটা রিচির ড্রিম প্রজেক্ট, হ্যাঁ রিচির ব্রেন চাইল্ড ছিল এটা। এটা আগে বলবে তো, তাহলে আমি আরেকটু ভালো করে করতাম। আমি র থেকে আরেকটা রতে চলে যাই। হ্যাঁ, ঋতব্রত, the best thing I like about this man is ও জলের মতন। ওকে পড়া সহজ, ওকে বোঝা সহজ, ওকে যে কোনো পাত্রে দিয়ে দাও সেটাই ঠিক আছে, কোনো পাকামি নেই, কোনো এমন কিছু জাহির করা নেই যেটা করতে গিয়ে অনেক সময় আমরা অন্যান্য মানুষকে ছোট করে ফেলি অজান্তেই। কিচ্ছু নেই সেরকম একটা, মানে আমরা প্রচুর করি ব্যবহার, রেকর্ডিং এর পেছনে হয় এগুলো। না বাট ও সেটা তো নেয় না। আমি বলতে চাইছি যে ওর মধ্যে কোনো পাকামি নেই, আর এই পাকামি বিহীন একজন অভিনেতা, খুব ভালো অভিনেতা, সেটারই প্রমাণ ঋতব্রত। কারণ পাকামি থাকলেই না ওই লেয়ারিংটা পড়ে যায় সামহাউ প্রত্যেকটা জিনিসটা। যেটা হচ্ছে যে হি ইজ ভেরি রিসেপটিভ টু feedback. I am the queen of having wrong words in the wrong situation. I'm sorry. আমার কন্টেন্টটা দেখো না, আমার ইন্টেন্টটা দেখো। You wanted to say something? আমি ঋতুব্রতর ব্যাপারে একটা ছোট কথা বলবো, যে রিসেপটিভ টু ফিডব্যাকের ব্যাপারে। আমার মনে আছে যখন প্রথমবার সানডে সাসপেন্সে আমার একটা অ্যাডাপ্টেশন গিয়েছিল, লাভক্রাফটের একটা গল্পের উপর করেছিলাম, ডাইনির ঘুমঘর বলে আছে, ইউটিউবে সার্চ করলে পাবেন। ওটার প্রোটাগনিস্ট ছিল ঋতব্রত। এবং আমার মনে আছে যখন রেকর্ডিং হচ্ছে আমরা একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পরে এসে যখন রেকর্ডিং শুরু হলো, ও সেকেন্ড পার্টটা পড়ে প্রায় শেষ হয়ে গেছে, আর লাস্ট একটা বোধহয় লাইন ওর বাকি আছে, আর এসএফএক্স কিছু বাকি আছে। এসএফএক্সে একটা স্ক্রিমিং ছিল, ও যখন তো স্ক্রিমিং, ও এসএফএক্সগুলো যখন দেয় আমার মানে গায়ের রোম দাঁড়িয়ে যায় মোটামুটি। ও স্ক্রিমটা যখন করলো তখন ডিরেক্টর বললেন, অভিজিৎ দা বোধহয় করছিল, বললো যে রেকর্ডারটা অন করতে ভুলে গেছে। মানে তখন গল্পের হাফ হয়ে গেছে, আর ও বললো, অভিজিৎ দা বললো, আমরা বললাম যে চলো আরেকটা ব্রেক নিয়ে আসি, আরেকটু পরে করি। বললো না, আমি এখনই করবো, আমি পুরোটা শেষ করে নিই, চলো। এবং ও কিন্তু একটুও বিরক্তি না, কিচ্ছু না, ও আবার একই রকম ভাবে পুরো জিনিসটা করলো, এবং করার পরে এসে আবার বারবার করে বলছে যে ঠিক হলো তো, ঠিক হলো। তোমার কেমন, আমার সঙ্গে সেদিন প্রথম দেখা হয়েছে, বলছে যে রাইটারের কেমন লাগলো, তোমার ঠিক লেগেছে তো। তো আমি এত হাম্বল একজন সেলিব্রিটি সত্যিই দেখবো বলে ভাবি না, আসলে কিছুই না, আমাকে আজকে ডিনারটাও করতে হবে না, এত প্রশংসা। So we are almost at the end of the round. আমি তোমার সঙ্গে আগে কাজ করিনি, এটা আমার প্রথম কাজ তোমার সাথে। সো আই এম eager to know the person that you are, but I'm sure আমি অগ্নির কাছ থেকে যা শুনেছি, it will be beautiful. আর আমার মনে হয় আমার চরিত্রটা খানিক ওনার উপরে দাঁড়িয়ে রয়েছে, দুজনেরটাই পরস্পরটা। So I hope we have done justice to the characters. So আমরা সবাই সেটাই ভাবছি যে সবার প্রচুর প্রশংসা করেছি। একটা ছোট্ট মজার অ্যানেকডোট দিয়ে শেষ করি, যে গৌরব দা এবং ঋতব্রত এই দুজনের ফাইল যখন ক্লিন আপ করছি, ক্লিন আপ মানে প্রচুর রিটেক্স থাকে, মানে আমি একরকম ভাবে চাইছি বা কোনো ফল্টার হয়েছে ইত্যাদি, তো করে রিচার্ডকে আমি একটা ফাইনাল ফাইল দিয়েছি উইথ দ্য ফাইনাল টেক্স। ঋতর একটা ফাইলের লেন্থ দেখছি 48 মিনিট, সেখানে আলটিমেটলি এডিট করে বেরিয়েছে 12 মিনিট। কেন বেরিয়েছে? কারণ কি ও রিটেক দিয়েছে বা ও ভুলটাকে চলে গেছে? না, মধ্যিখানে 15 মিনিট। হ্যাঁ স্যার, ওই নাটকটা দেখলে, আরে ওই সিনেমাটা দারুণ, কোরকের ফাইল, হ্যাঁ 32 মিনিট রেকর্ডিং থেকে 6 মিনিট বেরিয়েছে, তার মধ্যিখানে আরে দেবেশদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো দারুণ, মানে কোথাকার চরিত্র কোথায় রেখেছে নিয়ে কল শুনি আমরা আড্ডা মারছি, এবং গৌরবদার সাথেও তাই, কোথায় রেখেছে অ্যাবসলিউটলি গৌরবদার সাথেও তাই হয়। বুঝতে পারছি যে আউটটেক্স গুলো আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ আউটটেক গুলোতেও কিন্তু আমরা পিএনপিসি করি না, মানে আমরা সিনেমা নিয়ে, সাহিত্য নিয়ে, বিষয় নিয়ে আড্ডা মারি। নবানন্দা গৌরবদাকে একটা শেষ প্রশ্ন করে রাউন্ড টেবিলটা আমরা র্যাপ আপ করবো। উই স্টার্ট উইথ নবানন্দা। সেটা হচ্ছে যে এই সামগ্রিক গানের রেকর্ডিং এবং রবিনহুডের ভয়েস প্লেব্যাক করার ক্ষেত্রে তোমার কি মাথায় রাখতে পারো?
প্রথমত রবিন আর ম্যারিয়ানের যে প্রেমের গানটা, মানে ওই গানটা দিয়েই আমাদের মিউজিকের কাজ শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। তো প্রথমে গানটায় একটা ভার্স থাকার কথা ছিল বেসিক্যালি। তো তো পুরোটাই রবিনের পার্সপেক্টিভ থেকে, এবং আমাদের অবভিয়াসলি ইমিডিয়েট রেফারেন্স ওয়াজ এভরিথিং আই ডু বাই ব্রায়ান অ্যাডামস। প্রথম প্যারাগ্রাফটা মানে রবিনের পার্সপেক্টিভ থেকে রবিন কি বলছে ম্যারিয়ানকে সেটা তৈরি করার পরে আমি সেটা যখন পাঠাই, তখন রিচি আর অগ্নি দুজনেই আমাকে একটা কল করে, বলে যে এই গানটার আরেকটা ভার্স লাগবে যেটা ম্যারিয়ান কি বলছে রবিনকে সেটাও প্রয়োজন, ডিমান্ড করছে। ইট শুড বি আ কনভারসেশন, ইটস নট জাস্ট একজন বলছে। মানে কারণ ইউজুয়ালি যেটা হয়ে থাকে এই সিচুয়েশনে, আমরা এই রবিন বা যে হিরো তার কথাটাই জেনে থাকি। যুগের সঙ্গে বদলাচ্ছে সমস্তটা। এবারে ইমিডিয়েট কোয়েশ্চেন কি যে ম্যারিয়ান তাহলে কিরকম? তো তখন আমি ওই রিসার্চটা একটু শুরু করলাম যে বিভিন্ন সময়ের রবিন হুডের ম্যারিয়ান, এবং আই কেম অ্যাক্রস দ্যাট এন্টায়ার থিং যে যুগে যুগে 600 বছর প্রায় 700 বছর পুরনো একটা গল্প, যেখানে ম্যারিয়ানের চরিত্রটা কিন্তু যুগে যুগে পাল্টে গেছে। ইনিশিয়ালি শি ওয়াজ জাস্ট এ ড্যামসেল ইন ডিস্ট্রেস যাকে রেস্কিউ করে রবিন হিরো হয়, বাট ইভেনচুয়ালি দ্য ক্যারেক্টার বিকেম মাচ মোর স্ট্রঙ্গার। এবং পরবর্তীকালে আমরা দেখছি ও শুধুমাত্র রবিন বাঁচাচ্ছে এরকম না, ও রবিনকে হেল্প করছে অ্যাক্টিভলি। ও স্পাই হিসেবে কাজ করছে এবং ও অনেক রকম কাজ করছে, এবং she is pretty much like an action hero এখন। তো যেটা আমাকে অগ্নি আমায় সেটাই বলে যে আমাদের ম্যারিয়ান কিন্তু ফিয়ার্স এন্ড ইন্ডিপেন্ডেন্ট। সো তো ইমিডিয়েটলি আমার একটা লাইন মাথায় আসে যে তোমার ভালোই আমি আগুন শিখা হই, and that is how basically that is how the entire song came up. তো তখন আমি জানতাম না যে ম্যারিয়ানের চরিত্রে কে অভিনয় করছে, তো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি যে কে গাইবে ফিমেল ভয়েসটা। তখন আমি অগ্নি বলে যে সুরঙ্গনা ইজ প্লেইং ম্যারিয়ান। কনভারসেশন এন্ডেড দেয়ার। সুরঙ্গনা এমন একজন মানুষ যারা চোখ বন্ধ করে ভরসা করা যায়, এবং ও যে কোনো ডিপার্টমেন্টে শি এক্সেলস। আর গান তো ভীষণই ভালো গায়, মানে আমি আগেও ওর সঙ্গে গানের বেশ কিছু কাজ করেছি, যদিও অ্যাজ আ কম্পোজার করিনি, বাট অ্যাজ অ্যান অ্যারেঞ্জার আমি বেশ কিছু গান কাজ করেছি সুরঙ্গনার সাথে এর আগে। অ্যান্ড শি হ্যাজ অলওয়েজ বিন ফ্যান্টাস্টিক ইন দ্য স্টুডিও। এই দিনও শি ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড। অ্যান্ড আর যেহেতু ও ক্যারেক্টারটা প্লে করছে, ও যখন কথাগুলো গাইছে তার মধ্যে একটা আলাদা কনভিকশন আছে। ও সুরের মধ্যে কিছু কিছু জিনিস দিচ্ছে যেটা হয়তো আমিও জানি না তখনও, কারণ আমি ক্যারেক্টারটাকে অত ভালো করে চিনি না যতটা ও চেনে। সো আর স্টুডিওতে আমরা খুব আনন্দ করেই রেকর্ডিং করেছি। মেরিম্যানের গানটাতে যেটা বিশ্বনাথ দা ঢুকলো স্টুডিওতে 10 মিনিটের মধ্যে ঝড় তুলে দিয়ে বেরিয়ে গেল। সেটা মেরিম্যানের গানটা যেটাকে আমরা লন্ডো ভন্ড সং বলছি, এই লন্ডো ভন্ডটা করে দিয়েছে বিশ্বনাথ দা বেসিক্যালি। তো আই গেস এই মানে আমরা খুব এনজয় করে কাজটা করেছি বেসিক্যালি। তো আই হোপ যে মানুষেরও ভালো লাগবে, কারণ রবিন হুড ইজ টার্নিং আউট টু বি রবিন গুড। সো ফাইনাল ওয়ার্ডস অফ দ্য রাউন্ড টেবিল আরেকবার মনে করিয়ে দিই, 16ই নভেম্বর চিলড্রেন্স ডে স্পেশাল উপলক্ষে, চিলড্রেন্স ডে উপলক্ষে 16ই নভেম্বর রবিন হুড আসছে সানডে সাসপেন্সে। তো একঝাঁক গুণী শিল্পীরা এই রবিন হুডে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে আমি যার পরনের কৃতজ্ঞ। Thank you to all of you for agreeing to this round table. Thank you so much. Thank you so much. মানে একসাথে টাইম কোঅর্ডিনেট করে সবাই এসছে। একজনকে জিজ্ঞেস করা হলো না, কিন্তু ও মেরিম্যান গ্যাংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছে রিচার্ড। এবং अब तुम्हारे हवाले वतन साथियों, अब तुम्हारे हवाले সাউন্ডস্কেপ সাথিও। তুমি যেরকম করে সাউন্ডস্কেপ করবে আমরা সেরকম করে শুনবো। সো ডু ইউ হ্যাভ সামথিং ইন মাইন্ড? স্পয়লার দেবে নাকি? না এখন আমি নিজেই টেনশনে রয়েছি। এই প্রথমবার দেখছি রিচি বলছি তুমি আমার বাড়িতে এসো, একটু একসাথে বসতে হবে কাজটা নিয়ে। রিচি ইজ আন্ডার a bit of stress, but go up the final words of the round table from you, whatever you feel. The mic is all yours. I genuinely feel, প্রথমত থ্যাংক ইউ টু এভরিবডি। দারুণ আড্ডা হলো একটা, এবং ঋতব্রতর মতোই আমারও বেশ ভালো রকম পেট ভরে গেছে। এবং শ্রোতাদেরকে বলবো যে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স তৈরি করার চেষ্টা হচ্ছে। মানে জঙ্গল, তার মধ্যে এই লোকজনগুলো, তাদের অদ্ভুত সব অ্যাডভেঞ্চার, এবং এই সাউন্ডস্কেপটাই আপনাদেরকে আমার মনে হয় মানে কি বলবো, হ্যাঁ মানে ট্রান্সফিক্স করবে এবং ট্রান্সপোর্ট করবে টু দ্যাট ওয়ার্ল্ড, টু দ্যাট টাইম। এবং আমার মনে হয় দারুণ অ্যাডভেঞ্চার হবে একটা, মানে এটা শোনাটাই একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে। তো আমরা কেউই এখনো ফিনিশ প্রোডাক্ট শুনিনি, ইয়েস এক্সেপ্ট স্যার। তো আমরা ভীষণ এক্সাইটেড, আই এম শিওর আপনারাও। এবং চিলড্রেন্স ডে উপলক্ষে 16 তারিখে সবাই একসঙ্গে শুনবো।
ইয়েস, আর ছোট্ট জিনিস, একটা ছোট্ট সারপ্রাইজ আছে গল্পে, তো সেই সারপ্রাইজটা আমরা এখনো রিভিল করছি না, সেটা 16 নভেম্বরের জন্য তোলা থাক। এভরিবডি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রাউন্ড টেবিল। সো আমরা একটা জিনিস দিয়ে রাউন্ড টেবিলটা শেষ করি। সো আমরা বলি টু রবিন হুড, টু দ্য মেরিম্যান, এন্ড দেন উই সে চিয়ার্স। সো অন দ্য কাউন্ট অফ 1 2 3, চলো 1 2 3, টু রবিন হুড, টু মেরিম্যান, চিয়ার্স।